আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আমাদের মাস্টার ক্লাস ভিডিওতে আমাদের আরেকটি লেকচারে চলে এসেছি, যেখানে আজকে আমরা আমাদের ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্ত ধর্মের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই যে আমাদের ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আজ থেকে প্রতি বছরই প্রচুর পরিমাণ কোশ্চেন কিন্তু আসে, এটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি। এখন একটু বুঝেন যে এই যে আজকে টপিকটা, এই টপিকটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আজকে আসবে সেটা হচ্ছে আপনাদের চিরপরিচিত হাইব্রিডাইজেশন, যাকে আমরা বাংলায় বলবো সংকরায়ন। যাকে আমরা বাংলায় বলবো সংকরায়ন। একটু আচ্ছা, এখানে দেখেন আমরা সুন্দর করে এখানে লিখে দিচ্ছি সংকরায়ন বলতেছি। এখন এই যে সংকরায়ন যে টপিকটা আছে, সেই টপিকটাকে ইংলিশে আমরা বলি হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশন জিনিসটা যেটা আছে, এটা থেকে অলমোস্ট প্রতি বছরই প্রচুর পরিমাণ কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা আপনারা সবাই জানেন যে আমরা sp2 সংকরণের নাম শুনেছি, sp3 সংকরণের নাম শুনেছি, এরপরে sp3d সংকরণের নাম শুনেছি। ইভেন লাস্ট দিন যখন আমরা পড়েছিলাম জটিল যৌগ নিয়ে, সেই জটিল যৌগের ভিতরেও কিন্তু আমরা জটিল যৌগের সংকরায়ন দেখাটা ট্রাই করেছিলাম। তখন হয়তো সংকরায়নটা আমি শিখে ফেলেছি, কিন্তু আমি অনেকবার রেফারেন্স টেনেছিলাম যে আমরা কিন্তু নেক্সট একটা ফুল ডেডিকেটেড ক্লাস পাবো আমাদের সংকরায়নের উপর। তাহলে এই যে ফুল একটা ডেডিকেটেড ক্লাস সংকরায়নের উপর, সেটা নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে হাজির হয়েছি। এখন আমি একটু শুরুতে বলে নিই যে সংকরায়ন যে জিনিসটা আছে বা ক্লাসের এই যে আমাদের মোমেন্টামটা চলতেছে, এখানটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে এই পুরো চ্যাপ্টারটার ভিতরে আমাকে কিছু জিনিসের প্রতি অনেক বেশি ফোকাস করতে হয়, যেটা কন্টিনিউয়াস আমাকে কয়েকদিন পর পর রিভিশন দিতে হবে। হ্যাঁ, যে একবার পড়লে কিন্তু ব্যাপারটা হবে না, কারণ এই যে আমাদের পুরো যে অ্যাডমিশন জার্নিটা, এটা কিন্তু একটা ম্যারাথনের মতো। সো এই যে ম্যারাথন রেসের ভিতরে ম্যাথের মতো যেগুলো কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হয়, তার মধ্যে একটা এই সংকরায়ন জিনিসটা। ঠিক আছে, যেমন ধরো তুমি আগের দিন বা আগের লেকচার গুলোতে পর্যাবৃত্ত ধর্ম পড়ছো বা তুমি পর্যায় সারণী পড়ছো, তো তুমি ওই জিনিসগুলো কিন্তু একবার পড়লে আবার এক্সামে আগে পড়লে তুমি পারবা, সমস্যা নাই। হুম। কিন্তু এই যে সংকরায়ন যে টপিকটা, এই সংকরায়ন টপিকটা কিন্তু আলটিমেটলি আমাদের খুব জায়গায় 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 অনেক প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়। কেন? কারণ এই সংকরায়ন টপিকটার ভিতরে অনেক ধরনের এক্সাম্পল আছে, অনেক ধরনের যৌগ এক্সিস্ট করে, অনেক ধরনের যৌগের জন্য অনেক ধরনের নিয়মও এক্সিস্ট করতে পারে। সো আপনাদের সবার প্রতি আমার কিছু সাজেশন থাকবে, শুরুতে আমি বলে নিই, ঠিক আছে, তারপর আমি পড়াবো। শুরুতেই আজকে যে লেকচারটা পড়াবো, সেই লেকচারটা আপনারা ভালো করে পড়বেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। শুধুমাত্র এই লেকচারটার কথা বলতেছি আজকে। হ্যাঁ, এই লেকচারটা পড়ার পর আপনারা অবশ্যই আপনাদের যে টেক্সট বুকটা আছে, সেই টেক্সট বুকটা ভালো করে পড়ে ফেলবেন, ঠিক আছে। এবং এই টেক্সট বুকটা কেন পড়বেন আমি বলে দেই। কারণ আলটিমেটলি হয় কি, যে আমি তো লেকচারে সবকিছু পড়াবো যেগুলো টেক্সট বুক কভার করবে, বাট স্টিল এই টপিকটা টেক্সট বুক থেকে পড়লে আরো কিছু এক্সাম্পল বাড়বে আপনার কাছে। ওই এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর এছাড়াও যদি এগুলো পড়ে ফেলেন, এরপর আপনার প্র্যাকটিস করবেন অনেক, ঠিক আছে। এবার ওই প্র্যাকটিস করার জন্য আপনি ইচ্ছা করলে আমাদের প্র্যাকটিস বুক গুলো ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে আমাদের অন্যান্য জায়গা বা অন্যান্য রাইটারের বই দেখতে পারেন, বা ইচ্ছা করলে আইআইটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারেন। কিন্তু কাহিনী একটাই, যে হয় কি, যে আপনাদের এই যে পুরাতন বছরের যে কোয়েশ্চেন গুলো আছে, অলমোস্ট এগুলা থেকেই কোয়েশ্চেন কমন পড়ে। বাট যদি কোথাও প্যাচ দেয়, তাহলে তুমি যেন ওই প্যাচটা বুঝতে পারো, ঠিক আছে। এই জন্য আমাদের এই জায়গাগুলোতে এই সিকোয়েন্সটা ফলো করলে আমার কাছে মনে হয়েছে সে খুব ক্লিয়ার কাট অনেক কিছুতেই ঠিকঠাক মতো পার পাওয়া যায়। হ্যাঁ, তো এটা একটু ভালো করে ফলো করার চেষ্টা করবেন। এবং যখন সংখ্যায়নটা পড়বেন, তখন যেই জিনিসগুলো পড়েন না কেন, আমি ক্লাসের এখন পর্যন্ত কোথাও আপনাকে নোট করতে বলি নাই, কিন্তু এই চ্যাপ্টারের এই জায়গাটা আমি বলবো যে একটু নোট করে পড়েন। হ্যাঁ, কারণ হয় কি, যখন আপনি, এটা আমাদের মাত্র ফার্স্ট লেকচার চলতেছে, যদি ভার্সিটি অ্যাডমিশনের রুটিন থিম থাকে তাহলে আপনারা এখন ফার্স্ট ক্লাসটা করে ফেলছেন। এখন এই ফার্স্ট ক্লাসটা করার সময় আপনি যে পড়াটা পড়তেছেন, এই পড়াটার মধ্যে কোন জায়গায় ফোকাস দেওয়া দরকার, কোন জায়গায় দেওয়া দরকার না, এটা ঠিক হয়ে যাবে যদি আপনি ক্লাস সুন্দর করে করে একটা সুন্দর সামারির মতো একটা নোট বানাইতে পারেন। কারণ হবে কি, যখন আপনি ফার্স্ট উইকে আছেন তখন জিনিসগুলো খুবই জোস, উইদিন দ্য ফোর্থ অর ফিফথ উইক আপনাকে জিনিসটাকে একটু ম্যান্ডেটরিলি জিনিসটাকে একটু কানেক্ট করে পড়তে হবে। কারণ হবে কি, পুরো জার্নিটা মিলে কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে। তো চেষ্টা করবেন এই জায়গাটার উপরে একটু ফোকাস দিয়ে একটু ভালো করে আমাদের জিনিসগুলো নোট করে ফেলা, ঠিক আছে। তো চলেন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে দেই। তো প্রথমে আমাদের কি কি টপিক আছে আমরা সেদিকে একটু ফোকাস করব। আমাদের
আজকের দিনের প্রথম যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে অরবিটালের অতিক্রমণ, যেটা আমাদের লাস্ট লেকচারেও ছিল। সিগমা পাই এর কিছু বেসিক ব্যাপার স্যাপার গুলো, সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করেছিলাম, ওটা আজকে শুরুতে একটু বলে নিব। এরপরে এই সেটটার ভিতরে আছে হাইব্রিডাইজেশন, যেটা আমরা সংকরায়ন বলে এসেছি। এর সাথে আছে যৌগের আকৃতি। আমরা সবাই কিন্তু কিছু জিনিস জানি, যে sp3 হলে চতুস্তলকীয় হয়, sp2 হলে কি হয়, ত্রিভুজ আকৃতি হয়। বা আমরা যখন এসপি নিয়ে কাজ করতেছি তখন কি হয় বলেন তো, তখন হচ্ছে সেটা আমাদের সরল রৈখিক আকৃতি হয়। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে। ওকে, আচ্ছা। পরে কেসে আছে বন্ধন কোণ। এই বন্ধন কোণটাও কিন্তু আমার সংকরণের উপর ডিপেন্ড করতেছে। এখানে মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন আছে, যে আচ্ছা যারা মুক্ত জোড় মানে কি, যারা বন্ধনে অংশগ্রহণ করে নাই, আর যারা বন্ধনে অংশগ্রহণ করছে তারা কি বন্ধন জোড়। আবার এস এর যখন কাজ করব তখন এখানে ভিএস ইপিআর আছে, সো এটা নিয়ে একটু কাজ করতে হবে। সো এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা খুব সুন্দর করে এক্সিকিউট করা একটু ট্রাই করব। ওকে, এবং স্টার মার্ক দেখেই বুঝতেছেন যে দুইটা টপিকে আসলে আমাদের এক্সামে প্রচুর পরিমাণে আসে। তো আমাদের একটু ভালো করে জিনিসটা পড়তে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট টপিকটা নিয়ে একটু আগে একটু ইম্পর্টেন্সটা বুঝে ফেলি। দেখেন, এই যে সিগমা পাই বা অরবিটাল অধিগমনের ব্যাপারটা, এটা কিন্তু ডিউতে, জেএসটি তে, জিওতে আসছে, এই সাইডে ডিউতে অলরেডি রিটেনে চলে আসছে। সো ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট হইতে পারে, তাই না? এবার লাস্ট লেকচারটা যদি একটু মনে করি দিই, একদম হুবহু এমন টাইপের একটা স্লাইড ছিল লাস্ট দিন, যে যদি হচ্ছে আমাদের কি হয়, মুখোমুখি যদি অধিক্রমণ হয়, যদি আমাদের মুখোমুখি অধিক্রমণ হয় তাহলে তাকে আমরা কি বলবো, সিগমা বন্ধন। আর যদি আমাদের পাশাপাশি অধিক্রমণ হয়, পাশাপাশি অধিক্রমণটা হয়, তাহলে তাকে আমরা কি বলবো, পাই বন্ধন। এটা আমি কতদিন বলে আসছিলাম। এবং একটা ছোট্ট কথা বলছিলাম, যে আগে সবসময় সিগমা বন্ধন প্রেজেন্ট থাকতে হবে, তারপর আরো চাইলে তখন পাই বন্ধন করা যাবে, এছাড়া কিন্তু করা যাবে না। তার মানে অবশ্যই আগে শর্ত কি, সিগমা লাগবে, তারপর গিয়ে পরবর্তীতে পাই লাগবে, রাইট? এখন দেখো ভাই, এই পার্টটুকুর মধ্যে আমরা শুরুতে একটা ছোট্ট কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে লাস্ট দিনও বলেছিলাম, যে আলটিমেটলি আমরা যখন হচ্ছে সিগমা এবং পাই বের করব, আমাকে যেটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এরকম, যে আমাদের যে সিঙ্গেল বন্ডটা আছে, এই সিঙ্গেল বন্ডটা থাকলে তাকে আমরা শুধু সিগমা বলি, ঠিক আছে? যখন ডাবল বন্ড থাকবে তখন আমরা বলবো এখানে একটা সিগমা একটা পাই আছে। যখন ট্রিপল বন্ড আছে তখন কি আছে, একটা সিগমা আর দুইটা পাই। এইটা হচ্ছে আমাদের বেসিক ব্যাপার, ঠিক আছে? এবার লাস্ট দিনের চেয়ে যদি একটু ব্যতিক্রম ধর্মীয় হচ্ছে আমরা কিছু এক্সাম্পল নেই, তাহলে কি পাচ্ছি দেখো তো। এখানে ধরো আছে CH3, CH, এখানে হচ্ছে ধরো CH, এখানে ধরো হচ্ছে CH3, এই যৌগটা আমি এখানে দিয়ে দিছি। এখন যখনই তোমাকে একটা যৌগের ভিতরে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা বের করতে বলবে, তখন সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে তুমি জিনিসটাকে ভেঙে লিখতে পারতেছো কিনা। লাইক এরকম, যে ধরো তুমি এখানে মধ্যে কাজ করতেছো কার্বনকে নিয়ে, তিন জায়গায় তিনটা দিলাম, এরপর এখানে আবারও কার্বন, ফাঁকা একটা হাত হাইড্রোজেনের জন্য, ডাবল বন্ড কার্বন, এখানে আবার কার্বন, ফাঁকা হাতগুলোতে এবার হাইড্রোজেন বসাও, এখানে হাইড্রোজেন বসছে, 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 এখানেও বসলো, এখানেও বসলো, এখানেও কি করছে, তিনটা হাইড্রোজেন বসে গেল। এবার আমার কি লাগবে, এবার আমার লাগবে হচ্ছে কি বললাম, সিঙ্গেল বন্ধন গুলাকে আমরা বলছি সিগমা, আর ডাবল বন্ড গুলাকে আমরা বলছি পাই। তাহলে এবার একটু ফোকাস করে লিখে ফেলো তো ভাইয়া, এখানে এটা কি তাহলে সিগমা, 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 যেখানে ডাবল বন্ড সেখানে হচ্ছে একটা সিগমা একটা পাই, এখানে সিগমা, 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 এরকম একটা ফ্যাক্টর চলে আসছে। তাহলে এখন ইম্পর্টেন্ট জিনিসটা কি, ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তোমাকে পরীক্ষায় এরকম টাইপের স্ট্রাকচারটা কিন্তু দেয়া থাকবে। তোমাকে কোশ্চেন করবে যে সিগমা এবং পায়ের সংখ্যাটা বের করো, তখন তোমাকে এরকম ভেঙে লিখতে পারতে হবে, যে ভাই সংকেতটা এরকম ছিল, তাহলে আমি এরকম ভাবে ভাঙতে পারতেছি কিনা, ঠিক আছে? এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু না। যেমন তুমি এখানে গুণো, গুণে দেখো তো কি আসে, এখানে যদি সিগমা আর পায়ের সংখ্যাটা বের করতে চাও, পুরো যৌগের ভিতরে পাই কয়টা আছে, একটা, তাহলে এখানে গুণে দেখো তো ভাই সিগমা কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, এই 11টা পর্যন্ত কিন্তু আমাদের সিগমা বন্ধন আছে, রাইট? আবার আমি যদি আরেকটু ডিপলি চিন্তা করি তাহলে কি হচ্ছে দেখো তো একটু ভাইয়ারা। ধরো তোমাদের চিরপরিচিত বেনজিনকে নিয়ে কাজ করতেছি, তাহলে এখন বেনজিনের সংকেত কি ছিল, C6H6। তার জিনিসটা একটু ভেঙে লেখো। ফার্স্ট অফ অল আমার জিনিসটা কিরকম ছিল, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, কিন্তু আমার তো ডাবল বন্ড গুলাও ছিল, তাহলে বসা ডাবল বন্ড, তাহলে এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা, আর এখানে একটা, এক অন্তর অন্তর, রাইট?
এবার প্রত্যেকটার মধ্যে একটা করে কি ছিল বলেন তো, হাইড্রোজেন ছিল। তাহলে বসান হাইড্রোজেন 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 হাইড্রোজেন, সবগুলো ফাঁকা হাতে হাইড্রোজেন বসায় ফেলছি। তাহলে এখন আমরা এই জায়গাটার ভিতরে সিগমা এবং পাই গুনতে চাই, তাহলে গণনা করেন। এটা সিগমা, এটাও সিগমা, এখানে কি হচ্ছে, এখানে এটাও সিগমা সিগমা, এখানে এটাও সিগমা 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 সিগমা, এখানেও সিগমা। তাহলে এখন একটু ছোট্ট করে খেয়াল করেন তো ভাইয়ারা, এখন আমরা সুন্দর করে কি করে ফেলবো, পাই গুলো একটু মার্ক করবো। তাহলে এখানে এটা হচ্ছে আমার প্রথম একটা পাই, এখানে এটা হচ্ছে আমাদের আরেকটা পাই, এখানে এটা হচ্ছে আমাদের আরেকটা পাই। তাহলে আলটিমেটলি আমার পাই বন্ধন কয়টা হয়ে গেল একটু বলেন তো, পাই বন্ধন হয়ে গেল আমাদের 3টা। এই পাই বন্ধন হয়ে গেল আমাদের 3টা। এখন এই জায়গাটার ভিতরে আমার সিগমা বন্ধনটাও তো একটু গণনা করা দরকার, তাই না? তাহলে গুনেন, তাহলে এখানে কি হয়েছে, একটা, দেখেন প্রত্যেকটা পাই যেখানে হয়েছে সে পায়ের মধ্যেও কিন্তু একটা করে সিগমা আছে, ঠিক আছে? তাহলে গুনেন, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, তাহলে এখানে হচ্ছে 12টা চলে আসছে, রাইট? তো এইভাবে করে কিন্তু আমরা সবসময় বের করতে পারবো। এখন আমি পুরো জায়গাটা কি ফোকাস করতে চাচ্ছি একটু বুঝেন। আমার পুরো এই পেজটাতে সাম আপ কথা ছিল এইটা, যে একটা বন্ড থাকলে সিগমা বন্ধন, দুইটা থাকলে একটা সিগমা একটা পাই, তিনটা থাকলে একটা সিগমা দুইটা পাই, সবাই জানি। বাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনি এখান থেকে এখানে ভাঙতে পারতেছেন কিনা। যদি ভাঙতে না পারেন তাহলে কিন্তু সামনের দিকে আর সিগমার পায়ের সংখ্যাটা বের করতে পারবেন না, ঠিক আছে? মনে রাখবেন, ওকে? আচ্ছা, তাহলে এখন শুরুতে যদি আমরা একটু কোশ্চেন সলভ করার চেষ্টা করি, কি বলছে দেখেন। এখানে ভিতরে যখন কাজ করতেছি বলছে 1 বিউটিন 3 আইন। এবার একটু খেয়াল করেন ভাইয়া, এখানে দুইটা ওয়ার্ড আছে, যখন এখানে ইন বলছে আর এখানে লাস্টে গিয়ে আইন বলছে। তাহলে এবার আমাকে বলেন তো, অ্যালকিনের লাস্টে কি আমার ইন হয়, আর অ্যালকাইনের লাস্টে গিয়ে কি হয়, আইন হয়, রাইট? যদি হচ্ছে আপনি এখানে কাজ করেন তাহলে আপনি দেখবেন যে অ্যালকিন যেটা ছিল ওই অ্যালকিন থেকে হচ্ছে এখানে লাস্টে ইন আসে, আর অ্যালকাইন যেটা ছিল ওই অ্যালকাইনের লাস্টে হচ্ছে আইন আসে, ওকে? এখন তাহলে খেয়াল করেন ভাইয়া একটু, এই ইন যেটা আছে অ্যালকিন, এটা বোঝায় ডাবল বন্ডকে, ডাবল বন্ডকে বোঝায়। অপরদিকে অ্যালকাইন যেটা সেটা বোঝায় হচ্ছে আলটিমেটলি আমাদের কি বন্ডকে, ট্রিপল বন্ডকে, ওকে? তাহলে এবার একটু ভালো করে মনোযোগ দেন, এই পুরো যৌগটাকে আমি একটু আঁকতে চাই, তাই না, আগের পেজের মতো করে। তার আগে দেখেন এখানে লাস্টে কয় কার্বন আছে, 4 কার্বন। ঠান্ডা মাথায় বুঝেন যে 1 কার্বন থাকলে কি হয়, মিথ, 2 কার্বন থাকলে ইথ, 3 কার্বন থাকলে কি, প্রোপ, 4 কার্বন থাকলে বিউট, 5 কার্বন থাকলে পেন্ট, এরকম একটা ব্যাপার ছিল, রাইট? তাহলে এখন যখন আমি কাজ করতেছি তখন কি হইছে, 4 কার্বন নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে 4 কার্বনের যে ফ্যাক্টরটা সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে দুইটা, তিনটা, চারটা, এটা হচ্ছে আমার মেইন জিনিসটা, ঠিক আছে? এবার তো একটু ফোকাস করেন ভাইয়া, এখানে 4টার ভিতরে কোন কোন জায়গাগুলোকে মার্ক করা হয়েছে এটা আগে বুঝেন। এবার যেহেতু হচ্ছে আমি এখন কোনো কিছু বসাই নাই, আপনি আপনার ইচ্ছা মতো এক সাইড থেকে গণনা করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে আসেন গণনা করি। তাহলে এখানে ফার্স্টে আমি 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, আমি জাস্ট মার্কিং করছি, আমি এখন জানি না যে সামনে কি হবে। এবার যখন আমি মার্কিংটা করে ফেলছি তখন খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমি এই ইন আর আইন ব্যাপারগুলোকে এক্সিকিউট করতে পারছি কিনা। যেমন দেখেন ভাইয়া, এখানে যখন 1 বিউট ইন আছে তার মানে এখানে এটা বোঝাচ্ছে যে এই যে অ্যালকিনটা, এই অ্যালকিনটা কিন্তু 1 নং কার্বনে আছে, এই জায়গায় ফোকাস করতে হবে। আবার এখানে কিন্তু আইনটা কিন্তু হচ্ছে 3 নাম্বার কার্বনে আছে, এখানে কিন্তু এটা ফোকাস করতে হবে। তাহলে এবার যেখানে কাজ করতেছেন করেন। তাহলে একটা বন্ধন দিয়ে বা এক কার্বন দিয়ে তো কখনো ডাবল বন্ড হয় না, হয় হয় না। তাহলে 1 নাম্বার কার্বনে তখনই ডাবল বন্ডটা আসবে যখন সেটা আপনি 1 আর 2 এর মধ্যে প্লেস করবেন, ঠিক আছে? দেখেন আমি তো 1 আর 2 এর মধ্যে একটা এরকম বন্ড দিয়ে দেই, তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু সুন্দর করে কি হিসেবে কাউন্ট করতে হবে, এটা কিন্তু সুন্দর করে 1 আর 2 এর ভিতরে যেটা ছোট তার জন্য ডাবল বন্ডটা হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 1 বিউট ইন হিসেবে কাজ করতেছে। তো এবার আবার বলেন তো ভাইয়া, তাহলে এটা কি 1 2 3। তাহলে এখন যখন আমি কাজ করব সবসময় মনে রাখবেন 3 নাম্বারে দিচ্ছে হচ্ছে বিউটিন, তাই না? তাহলে এবার কার কার মধ্যে হবে, 3 আর 4 এর মধ্যে হবে ট্রিপল বন্ড, ওকে?
এবার ফাঁকা যতগুলো হাত আছে সবগুলা ফাঁকা হাতে সুন্দর করে কি বসাই দিবেন, সুন্দর করে হচ্ছে হাইড্রোজেন বসাই দিবেন। যেমন এই 4 নাম্বার কার্বনে কি আছে, একটা আছে। এখানে দেখেন সব হাত ফুলফিল, কোনো হাইড্রোজেন দেওয়ার দরকার নাই। এখানে 3টা হইছে, একটা দিয়ে দেন। এখানে কি 2 হাত ফাঁকা, 2টা দিয়ে দেন, কাজ শেষ। ঠিক আছে, তাহলে এবার সুন্দর করে কাজ করো সিগমা আর পাইকে নিয়ে। তাহলে এখন কি হচ্ছে, এখন এখানে ভিতরে হচ্ছে আলটিমেটলি কি হবে, এটা আর এটা। তাহলে এখন এখানে মধ্যে পাই বন্ধন কয়টা আছে বলেন তো? ডাবল বন্ডের জন্য 2টা পাই, সিঙ্গেল ডাবল বন্ডের জন্য একটা পাই, আর এখানে কি আছে, এখানে হচ্ছে 2টা পাই আছে, 2টা পাই। তাহলে এখানে মোট পাই কয়টা হলো বলেন তো? 3টা। ওকে, এখন খেয়াল করেন একটু। আচ্ছা, তাহলে এখানে আমাদের সুন্দর করে 2টা পাই চলে আসছে। তাহলে 2টা পাই আর একটা পাই মিলে মোট 3টা পাই হয়ে গেল। এখন কাহিনী হচ্ছে, যখন আপনি সিগমা বন্ধনকে গুনতেছেন তখন কি হচ্ছে, এখানে গুনে ফেলেন। তাহলে এখানে আছে একটা, এখানে আছে হচ্ছে 2টা, এখানে 3টা, এখানে আছে 4টা, এখানে 5টা। কিন্তু এখানে গুলোর মধ্যে কিন্তু 5টা, 6টা, 7টা এরকম চলে আসছে। তো আলটিমেটলি এখন আপনার কাজ কি একটু ঠান্ডা মাথায় বুঝেন। এখন আপনাদেরকে ট্যাকটিক্স বলি, আমি বের করছি 2টাই আপনাদের শেখানোর জন্য। বাট যখন হচ্ছে আপনি এক্সাম হলে কাজ করবেন, তখন আপনাকে কিছু ক্রাইটেরিয়া বা কিছু স্ট্যাটিক্স ফলো, কিছু ট্যাকটিক্স যদি ফলো না করেন, তাহলে পুরো জিনিসটা আপনি তাড়াতাড়ি করতে পারবেন না। কারণ আমার সময় কিন্তু হচ্ছে ওই 30 সেকেন্ড সময় আপনি পাচ্ছেন অ্যান্সার করার জন্য। এখন আমাকে একটু আগে অপশনগুলো, কোশ্চেন পড়ার পরে আপনাকে অপশনগুলো দেখবেন। অপশনগুলো দেখে দেখবেন এই অপশনগুলোর মধ্যে ইউনিক কিছু আছে কিনা। যেমন আপনি দেখতেছেন যে আমার এখানে সবগুলোর মধ্যে কিন্তু সিগমা গুলা হচ্ছে কি আছে, ভিন্ন আছে, পাই গুলাও ভিন্ন আছে। কিন্তু দেখেন তো পায়ের সংখ্যাগুলো কি কম কম না, একটু কম কম না? তাহলে পায়ের সংখ্যাগুলো বের করা আমার জন্য এক্সাম হলে সহজ। ঠিক আছে, কারণ কোশ্চেনের মধ্যে দেওয়াই আছে একটা ইন একটা আইন। তো একটা ইনের মধ্যে কি থাকে, একটা ইনের মধ্যে একটা ডাবল বন্ড, আর একটা আইনের মধ্যে একটা ট্রিপল বন্ড। এইখানে যদি তুমি গুনতে পারো একটু, তাহলে কি আমাকে ডাইরেক্টলি অ্যান্সার চলে আসে না, স্ট্রাকচার আঁকাও লাগে না। খেয়াল করছো তুমি যে ভাই যখন তুমি ইন নিয়ে কাজ করছো, ইন মানে হচ্ছে একটা ডাবল বন্ড, আর আইন মানে হচ্ছে একটা ট্রিপল বন্ড। তাহলে এখানে আছে একটা পাই আর এখানে আছে 2টা পাই, তাহলে যোগ করে দাও, অ্যান্সার কত, 3 পাই। তাহলে আর স্ট্রাকচার আঁকারও দরকার নেই। কথা বুঝছি? এখন আমি আগে অ্যাকচুয়াল মেইন ব্যাপারটা শিখাই ফেলছি। এরপরে তুমি হচ্ছে ট্যাকটিক্স, যখন তুমি প্র্যাকটিস করতে করতে অনেকবার প্র্যাকটিস করে ফেলছো, তখন এগুলো তোমার মাথায় অটো চলে আসবে। ঠিক আছে, ঠান্ডা মাথায় করবা। যখন কোয়েশ্চেন অ্যান্সার করবা, নট নেসেসারিলি তুমি সবসময় সবকিছু জানো বলেই সবকিছু ডিটেলসে করতে হবে। একটা এমসিকিউ তুমি কত তাড়াতাড়ি পারতেছো, তুমি কনসেপচুয়ালি যত সাউন্ড, তুমি তত বেশি শর্টকাট তোমার মাথায় অটো করে ফেলতে পারবা। ঠিক আছে, তো মাথায় রাখবে ব্যাপারটা। এবার পরে পেয়ে যদি আমরা যাই, এখানে আরেকবার আমরা কাজ করবো সেম জিনিসটা নিয়ে। তাহলে এবার একটু দেখো ভাই, এখানটার মধ্যে যখন তুমি কাজ করতেছো, এখানটার ভিতরে দেখো তো আমার এতগুলা সিগমা এতগুলা পায়ে অনেক কিছু দেওয়া আছে। কিন্তু এখানের মধ্যে খেয়াল করছো কিনা যে পায়ের সংখ্যাগুলো বের করা আমার জন্য একটু সহজ হয়ে গেছে, রাইট? তাহলে এবার চলো আমরা একটু করে দেখি যে পায়ের সংখ্যাটা এভাবে করা যায় কিনা। দেখো তো ভাই, এখানে ফার্স্ট অফ অল এখানে দিলাম এইচ গুলা, দিলাম ডাবল বন্ড। এখন এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ, আবার এখানে সিওএইচ। শুনেন, এই জায়গাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে যে যখন সিএইচও হইছে, তখন এটা যে হচ্ছে সিওএইচ, এটা একটু মাথায় রাখতে হবে। বা আপনি যখন কাজ করতেছেন সি ডাবল ও এইচ কে নিয়ে, তখন এটা কি সিওওএইচ, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বা আপনি যখন কাজ করতেছেন সায়ানাইড কে নিয়ে, তখন এটা মানে যে ট্রিপল বন্ড, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই স্ট্রাকচার গুলো না জানলে একটু সমস্যা আছে। এবার তখন তুমি একবার মাথার মধ্যে এটা চলে আসছে, তখন কিন্তু এত কিছু আর চিন্তাই করা লাগে না। তখন এখানে একটা পাই আছে, এখানে একটা পাই আছে, তার মানে 2টা পাই হবে। এখন গ্যাঞ্জাম কোন জায়গায় লাগছে দেখো, সমস্যা হচ্ছে পাই 2টা, এই অপশনটা 2বার আছে, 2বার আছে। সো এখানে কিন্তু তোমার সিগমা গণনা করা ছাড়া কোনো গতি আসলে নাই। ঠিক আছে, তোমার গুনতেই হবে। এখানে আগের মাত্রার মধ্যে কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন ছিল, তাই তুমি করে ফেলছো, হয়ে গেছে। কিন্তু যখন তুমি এখানে কাজ করতেছো, তখন কিন্তু তোমাকে একদম স্পেসিফিক 2টা পাই আসছে, 2টা কিন্তু 2টা অপশনের মধ্যে আছে, তুমি শর্টকাট মারতে পারবা না, তোমাকে পুরোটা করতে হবে। সো কোনটার মধ্যে তুমি শর্টকাট মারবা, কোনটার মধ্যে তুমি শর্টকাট ছাড়া করবা, এটা বুঝতে পারাও কিন্তু এক্সাম হলে একটা অনেক বড় ট্যাকটিক্স। ঠিক আছে, যে এটাই আমার টাইম দিতে হবে, এটাই আমার টাইম দিতে হবে না, এটা বুঝা কিন্তু অনেক বড় একটা খেলা। ঠিক আছে, তো এখন শোনো, এখানে যখন কাজ করতেছো তখন কি হবে, এটা একটা সিগমা, 2টা সিগমা হলো 2, এটা হলো 3টা, এটা হলো 4টা, এটা হলো 5টা, এটা হলো 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তো এখানের মধ্যে আনসার কোনটা হবে, এডি নাম্বারটা, 10 আর 2। ঠিক আছে, খুব সুন্দর একটা জিনিস। তো এই 2টা টাইপের ম্যাথ আমরা করে ফেলছি। এবার আমি যদি একটু সামনের দিকে যেতে চাই, তাহলে কি পাচ্ছি দেখো, রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায়, এটা আমরা গতদিনও পড়ছি। যে ভাই আমার কি হয়, অণুগুলোর মধ্যে যে আকর্ষণ আকর্ষণ হয়েছে, ওগুলোর মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা রাসায়নিক বন্ধন বলছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা না, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ন্যাফথালিন। এখন তোমরা আমাকে বলো তো ভাই, ন্যাফথালিন যেটা, সেটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি।
তাহলে একটা ন্যাফথালিনের মধ্যে বেনজিন রিং কয়টা থাকে মনে কি আছে? এক্স্যাক্টলি দুইটা ন্যাফথালিন থাকে। তো এখন সুন্দর করে দুটো বেনজিন রিং এঁকে ফেলে, দেখেন কি হয়, কার্বন 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 কার্বন, একটা এঁকে ফেলছি, আরেকটা আঁকতে হবে, এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন, এরকম হয়ে গেল। এবার চলো সুন্দর করে তারা ডাবল বন্ড বসানো শুরু করে এক সাইড থেকে, একটা একটা একটা, এই সাইডে এ একটা, এই সাইডে এ একটা, হয়ে গেছে সুন্দর করে। এবার কি বলছিলাম, ফাঁকা হাতে কি বসাইতে হবে? হাইড্রোজেন। তাহলে চলেন সুন্দর করে হাইড্রোজেন বসাই। তাহলে কি হচ্ছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, কিন্তু এখানে কিন্তু দেখেন ভাইয়া অলরেডি কিন্তু হচ্ছে কি হয়েছে, 4 হাত ফুলফিল হয়ে আছে। সো এগুলো জায়গায় কিন্তু আর হাইড্রোজেন বসানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এবার চলে কি হয়েছে, এখানে হাইড্রোজেন, এখানেও কি বলেন তো হাইড্রোজেন, এখানেও কি বলেন তো হাইড্রোজেন। তাই একটু গুণে দেখেন তো আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, যে আমাদের কার্বন সংখ্যা কয়টা হওয়ার কথা ছিল, 10টা, দেখেন আসে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে সংকেত হচ্ছে C10। এবার হাইড্রোজেন গুণি, 1 2 3 4 5 6 7 8, 8টা চলে আসছে, তাই না? তাহলে এখানের মধ্যে আমাদের টোটাল 8টা চলে আসছে। তার মানে এটা কি বলেন তো, H8 চলে আসতেছে। তাহলে এখন দেখেন ভাই আমাদের সুন্দর করে কিন্তু সবকিছু করা হয়ে গেল। এবার আমরা এখান থেকে কিন্তু সামনের দিকে একবার এক্সিকিউট করার ট্রাই করব যে আসলে কি হচ্ছে। তো চলেন আমরা সুন্দর করে জিনিসটা কাজ করি। কি হইলো দেখেন তো, এবার গুনেন, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, গুণন তো কটা হলো এখন পর্যন্ত, 1 2 3 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 7 8, এরপর চলে যাবেন এখানে 9 10 11 12 13 14 15 16 17 18 19, দেখেন তো ভাইয়া টোটাল 19টা মতো হচ্ছে জিনিস চলে আসছে, রাইট? আর এখানের মধ্যে পাই কয়টা আছে গুণন তো একটু, পাই আছে টোটাল হচ্ছে, দেখেন এই পার্টগুলোর মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে আলটিমেটলি কিন্তু হচ্ছে আমার কি হয়ে গেল বলতো, সিগমা চলে আসছে হচ্ছে আমার 19টার মতো, আর পাই চলে আসছে কয়টা, পাই চলে আসছে হচ্ছে 5টা। সো এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা আর কি। ওকে, সো এখন তো খেয়াল করেন ভাইয়া, এখন যখন আপনি এই পোর্শনটুকুর ভিতর কাজ করছেন, এই পুরো পোর্শনটুকুর ভিতরে আমাদের অনেক জায়গায় অনেক কিছু করতে হয়েছে, বাট কনসেপচুয়ালি পুরো ব্যাপারটা খুবই জোস। কারণ কি হয়েছে, এখানে আমরা অনেকগুলো সিগমা অনেকগুলো পাই দেখাইতে পারছি, ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু সবাইকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার এই পার্টটুকুর পরে যখন কাজ করতেছি তখন এখানে আমরা নেক্সট টপিকের দিকে যাব। তাহলে হচ্ছে আমরা এবার আমাদের নতুন টাইপটিতে চলে এসেছি। আমাদের নতুন টাইপটা হচ্ছে আমাদের টাইপ 7। এই টাইপ 7টা কিন্তু আমাদের বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্লাসে শুরুতে একবার বলে ফেলেছিলাম যে আমরা সংকরণ নিয়ে কিন্তু পড়ার জন্য আলটিমেটলি কিন্তু আগের টপিকগুলোর মধ্যে সিগমা পাই এই জিনিসগুলো পড়ে এসেছি, যেন এই টপিকটা ক্লিয়ারলি বোঝানো যায়। তো এখন যখন আমরা পড়বো তখন মনে রাখতে হবে যে ডিউর কোয়েশ্চেনটা তোমরা দেখো, এখানে দেখবা যে ডিউ 21-22 থেকে এই 13-14 সাল পর্যন্ত কতবার করে এটা আসছে, তার ব্যাপারটা বুঝো যে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। সো এই জন্য আমাকে মনে রাখতে হবে এই যে শঙ্করায়ণ যে টপিকটা এখন আমি পড়াবো, এই টপিকটা সবচাইতে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা হবে, এবং অবশ্যই আপনাদের এটা খুব ভালো করে পারতে হবে যেন আপনারা শেষ পর্যন্ত জিনিসটা ঠিকঠাক মতো এক্সিকিউট করে আসতে পারেন। তো চলেন আমরা একটু শুরু করি। তো প্রথমে আমরা ডেফিনেশন দিয়ে শুরু করব, আমি ধরে নিচ্ছি। ওকে, তো চলো শুরুতেই হচ্ছে আমরা একটা ডেফিনেশনটা শিখে নেই। তো আজকে আমাদের ডেফিনেশনের মেইন কাহিনী যেটা ছিল সেটা হচ্ছে কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল এর মিশ্রণের মাধ্যমে সমসংখ্যক সমশক্তি সম্পন্ন দিক চরিত্র বিশিষ্ট নতুন অরবিটাল তৈরি করা। প্রথম কোশ্চেনে আসে যে তাহলে এটা কেন দরকার। কারণ যখন আমরা HCl বা CH4 এরকম টাইপের কিছুকে নিয়ে কাজ করছিলাম, তখন আমাকে পি অরবিটাল এবং এস অরবিটালের ইলেকট্রনকে একসাথে ডিল করতে হচ্ছিল, যাদের শক্তি সমান না কিন্তু আবার ওই ইলেকট্রন গুলা কিন্তু শেয়ারও হচ্ছিল। সো ওই যে সমশক্তির শেয়ারটা সম্পন্ন করা, ওইটার জন্য কিন্তু আলটিমেটলি এই সংকরণ জিনিসটা উদ্ভব হয়েছে। সো সংকরণ নিয়ে যখন কাজ হবে একটু বুঝেন। প্রথম কথা হচ্ছে, ধরেন আমার কাছে একটা এস অরবিটাল আছে, একটা পি অরবিটাল আছে। এই এস এবং পি অরবিটাল যেগুলো আছে এদের শক্তি কিন্তু সেম না, কিন্তু আমাকে যদি ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করতে হয় তাহলে আমাকে কিন্তু দুইটাকে সেম বানায় নিতে হবে। এই সেম বানাবো কিভাবে, আমি ফার্স্ট অফ অল এই জিনিসটাকে হচ্ছে মিক্স করে ফেলবো। যখনই মিক্স করে ফেলবো তখন কি হবে, প্রত্যেকটা যে তৈরি হবে তাদের মধ্যে এই দুইটারই পার্শিয়াল ধর্ম থাকবে, এবং এই জিনিসটাকে আমরা বলবো কি একটা, এবং এরপরে হচ্ছে আরেকটা সংকরিত অরবিটাল। কেন, কারণ হচ্ছে একটা অসম শক্তির জিনিসকে সমশক্তির সমসংখ্যক, মানে তুমি দুইটা নিছো,
এখানেও দুইটা উৎপন্ন হবে। এখানে যদি তিনটা নিতা, ধরো হচ্ছে এরকম একটা এস দুইটা পি এরকম নিছো, মিক্স করছো, তাহলে এখানে হয়ে যাবে sp2। তাহলে এরকম sp2 কয়টা পাওয়া যাইতো? তিনটা পাওয়া যাইতো। কারণ কি, তুমি তিনটা অরবিটালকে মিক্স করছো। ওকে, আবার একটু দেখো, যদি একটা এস সাথে তিনটা পি আর যদি একটা ডি নিতা, তাহলে মধ্যে দেখো তো, প্রত্যেকটা যে নতুন তৈরি হবে সে সংকরিত অরবিটালের ভিতরে একটা এস থাকবে, তিনটা পি এর ধর্ম থাকবে, একটা ডি এর ধর্ম থাকবে, এবং এরকম মোট কতগুলা পাওয়া যাবে? পাঁচটা। 1 2 3 4 5, এরকম দেখো পাঁচটা তৈরি হচ্ছে। ওকে, এবং আমি হয়তো গোল গোল দিয়ে দেখাচ্ছি এরকম জিনিসটা, বাট জিনিসটা কিন্তু আসলে এরকম হয় না। জিনিসটা হচ্ছে প্রত্যেকটা সংকরিত অরবিটালকে আমরা এরকম টাইপের হচ্ছে একভাবে মার্ক করে ফেলি, ঠিক আছে? অনেকটা পি অরবিটালের একটা অংশ আর একটা অংশ ছোট হয়ে গেছে এরকম ভাবে দেখা যায়, বাট আলটিমেটলি সংকরিত অরবিটাল এরকম একটা ফেজে দেখানো হয় আর কি। তো আমি যেটা বলতে যাচ্ছি, দুইটা কথা ইম্পর্টেন্ট, যে আমাকে ফার্স্ট অফ অল অসম শক্তি সম্পন্ন কিছু অরবিটাল মিক্স করে ফেলছো, আবার অতগুলাই উৎপন্ন হবে, দুইটা নিলে দুইটা, তিনটা নিলে তিনটা, পাঁচটা নিলে পাঁচটা, দশটা নিলে দশটা, ঠিক আছে? এই হচ্ছে বেসিক ব্যাপারটা। এখন মনে রাখতে হবে কিছু কথা, সংকরণ হওয়ার জন্য তোমার এক্সামের জন্য যে কথা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে এই যে আমার সংকরণটা হয় এটা হবে শুধুমাত্র সিগমা বন্ধনের জন্য। একটু আগে কিন্তু তোমাদের সিগমা বন্ধন পড়ায় আসছি, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মনে রাখতে হবে যে যে সকল ইলেকট্রন পাই অরবিটালে অংশগ্রহণ করবে, পাই তৈরি করতেছে, তারা কিন্তু কখনোই সংকরণে আসবে না। তার মানে খুব স্পেসিফিক কথা বলতে চাচ্ছি আমি, যে মনে রাখতে হবে যে আমরা পুরাপুরি যে সংকরণ কনসেপ্টটা আসছে, এটা আসে শুধুমাত্র কার জন্য? সিগমা বন্ধনের জন্য, মুখোমুখি অধিক্রমের জন্য। কেউ যদি পাশাপাশি অধিক্রমণ করে তাহলে ওর ক্ষেত্রে আর সংকরণকে কাউন্টে আনা যাবে না। সো এই কথাগুলো আমরা পরের পেজে অ্যাপ্লাই করতে চাই। তো চলো প্রথমে আমরা শুরুর দিকে একটু শিখে ফেলি। আমরা আমাদের চিরপরিচিত সবচেয়ে ইজি টপিক সেটা হচ্ছে কার্বন, ওকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার জন্য এটা বোঝা একটু সহজ হয়ে যাবে। এখন দেখো আমি খুব ক্লিয়ারলি এটা বলতে চাই যে আমার কাছে ধরো এখন CH4 আছে, যেটা হচ্ছে একটা অ্যালকেন, রাইট? CH4। এবং এখানে যখন তুমি কাজ করতেছো তখন কি হইতেছে একটু দেখো, তোমাদের জন্য আমি আরেকটু সহজ করে দিই, কোনো সমস্যা নাই। ধরো তোমাদের আরো সুবিধার জন্য আমি এখানে C2H6 দেখাবো, CH6 আমি পরে পেজে দেখালাম, সমস্যা নাই। যখন তুমি C2H6 নিয়ে কাজ করতেছো খুব ক্লিয়ারলি একটু বুঝো যে CH4 বলো বা C2H6 বলো, দুইটা উদাহরণই কিন্তু আলটিমেটলি অ্যালকেনের ছিল, এবং এই অ্যালকেনের ভিতরে কি থাকে? কার্বন, কার্বন সিঙ্গেল বন্ড থাকে। ওকে, তো এখন যখন তুমি কাজ করতেছো প্রথম কাজ বুঝো, যে কোনো ক্ষেত্রে সংকরণ বের করতে হলে প্রথম কাজ হবে তোমার ওই যে যৌগটা নিয়ে কাজ করতেছো তার কেন্দ্রীয় পরমাণু বের করা। একটা জৈব যৌগের ভিতরে কেন্দ্রীয় পরমাণু কি হবে বলতো? সবসময় কার্বন। তাহলে চলো কার্বনকে নিয়ে কাজ করি। তাহলে এবার কার্বনকে আগে ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2px2 2py1, এরকম ভাবে আসছে, ঠিক আছে? 2px1 2py1, তাই না? ওই হুন্ডে নীতি আর কি, 2px1 2py1, একটু ভেঙেই দেখাই, x1 y1 এরকম ভাবে আসছে, রাইট? কিন্তু এরপরে যেহেতু সে যৌগ তৈরি করবে তাকে আমরা উত্তেজিত করব। তো উত্তেজিত করলে কি হয় বলতো? লাস্ট শেল যেটা থাকবে, মনে রাখবা একটা যে কোনো একটা মৌলকে, কেন্দ্রীয় মৌলকে উত্তেজিত করার অর্থ হচ্ছে তুমি লাস্ট শেলে সর্বোচ্চ মানে সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন আনার ট্রাই করতেছো। তাহলে এখন দেখো তো ভাই, এখন এখানের মধ্যে 2s2 কি একটা জোড় ইলেকট্রন না? সো এটাকে আমরা ভেঙে ফেলবো যখন আমরা এখানে কি করতেছি, আমরা এখানে যখন হচ্ছে জিনিসটাকে উত্তেজিত করতেছি। তাহলে এখানে 2s2 থেকে 2s1 লিখলাম, তাহলে এখন 2px1 তো আগের মতোই আছে, 2py1 আগের মতো আছে। তাহলে এই যে তুমি 2 থেকে 1 বানাইছো, তাহলে একটা ইলেকট্রনকে একটা জায়গা দিতে হবে না? ওই জায়গাটা হবে হচ্ছে 2pz1। এই হচ্ছে বেসিক ব্যাপার আর কি। ওকে, সো এখন কাহিনী হচ্ছে খুব সিম্পল, যে এই যে লাস্ট শেল যেটা আছে, লাস্ট শেলের ভিতরে যতগুলো অরবিটাল আসবে সবগুলো অরবিটালই সংকরণে যাবে। খুব সিম্পল কথা, ঠিক আছে? যেমন দেখো লাস্ট শেলে কে কে আসছে, একটা এস তিনটা পি, তাহলে এখানে কি আসবে বলতো? একটা এস আর তার সাথে তিনটা পি। তাহলে আগের পেজে মাত্র বলে আসছিলাম একটা এস আর তিনটা পি মিলে সংকরণ কি হয়ে যায়? sp3। কয়টা বলতো? একটা, 1 2 3 4, চারটা। তাহলে এখানে কয়টা পাওয়া যাবে? চারটা পাওয়া যাবে। সিম্পল কথা, রাইট? আবার একটু দেখো ভাই, একই জিনিস আমরা আবার করতে চাই। এখন এখানে সবগুলোকে কাউন্টে নেওয়া কেন গেছে? কারণ কার্বন কিন্তু এখানে শুধুমাত্র একক বন্ধন, মানে সবগুলাই কিন্তু সিগমা বন্ধন আছে, সব সিগমা বন্ধন। ওকে, সব সিগমা বন্ধন হয়েছে কেন? কারণ এটা একটা অ্যালকেনের সংকেত। ধরো তোমার কাছে এখন আমি এই জিনিসটা দিতাম,
ধরো তোমাকে আমি দিছি হচ্ছে C2H4 মানে অ্যালকিনের মতো আর কি, হ্যাঁ, তখন কিন্তু এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তখনই সমস্যাটা হয়। ব্যাপারটা এরকম, এখানেও সেম উত্তেজিত করার পর্যন্ত আমি সেম লিখে দিচ্ছি 1s2 2s1 2px1 2py1 2pz1 এই পর্যন্ত কিন্তু গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যখনই তুমি এখানে মার্ক করতেছে এরকম যে এখানে ভিতরে কিন্তু একটা পাই অরবিটাল আছে, একটা পাই অরবিটাল আছে। কেমনে পাই বুঝলা? কারণ এখানের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ডটা আছে। কার্বন কার্বন ডাবল বন্ড মানে কি বলছিলাম, যে এর মধ্যে ডাবল বন্ড মানে হচ্ছে এর মধ্যে কিন্তু একটা পাই কিন্তু এক্সিস্ট করতেছে। তো যখন তুমি একটা পাই নিয়ে কাজ করতেছো তখন এই ব্যাপারটাতে তোমাকে খুবই বেশি ফোকাস করতে হবে। এবার রুলটা খুবই সিম্পল, যে যদি হচ্ছে একটি পাই অরবিটাল থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে সব সময় পিজেড এবং আরেক কার্বনের পিজেড, এক কার্বনের পিজেড এর সাথে আরেক কার্বনের পিজেড এর সবসময় কি বন্ধন তৈরি হবে? পাই বন্ধন তৈরি হবে। কিন্তু আমি আবার একটা কথা বলে আসছিলাম যে যারা পাই করবে ওরা কি সংকরণে আসতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তো মনে রাখতে হবে এই পিজেড পিজেড যেহেতু পাই করে ফেলছে এই জন্য ওরা কিন্তু সংকরণে আসবে না, সংকরণে আসবে না, ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু মাথায় রাখো। তাহলে এবার চলো আমরা একটু কাজ করি। তাহলে এই পিজেডটা কিন্তু কি হবে, আমাদের কাউন্টে আনা যাবে না কারণ ও পাই করে ফেলছে। তাহলে এবার চলো আমরা এখানে কি করে ফেলি, একটা এস আর দুইটা পি, তাহলে সংকরণ হয়ে যাবে কত? sp2। ঠিক আছে, এবার এই একই কথা আমি তোমাদের জন্য জাস্ট আরেকবার বলতে চাই যেন তোমাদের মাথায় জিনিসটা গেঁথে যায়। তো দেখো ভাই, এখন এই পোর্শনটুকুর মধ্যে আমি কি করতেছি, এই পোর্শনটুকুর মধ্যে এবার আমার কাছে আছে ধরো C2H2, এটার স্পেসিফিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম টাইপের। তার মানে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। তাহলে যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তাহলে এখানে মধ্যে আমরা কাজ করে ফেলবো। তাহলে এখন কি হয়েছে, কার্বনকে আমরা উত্তেজিত করলাম, তাহলে চলে আসলো 1s2 2s1 2px1 2py1 2pz1, এরকমই তো ছিল তাই না? একদম সেম কথাই কিন্তু আমি বারবার লিখছি, খেয়াল করে দেখো তিন ক্ষেত্রেই সেম কথা। ওকে, এখন মনোযোগ দাও ভাইয়া, যখনই হচ্ছে আমার পাই বন্ড দুইটা, একটা ট্রিপল বন্ড যখন কাজ করতেছো, একটা ট্রিপল বন্ডের মধ্যে কিন্তু পাই বন্ড আছে হচ্ছে দুইটা। পাই বন্ড যখন দুইটা থাকবে তখন মনে রাখতে হবে আগের বার পাই একটা ছিল তাই পিজেড পিজেড ইউজ করছি, কাজ শেষ। এবার যখন পাই দুইটা তখন একটা যাবে পিজেড পিজেড এর ভিতরে, একটা যাবে পিওয়াই পিওয়াই এর ভিতরে। তার মানে অ্যাকচুয়ালি এবার দুইটা পাই আমি ইউজ করে ফেলছি। তাহলে এবার কি এ পিজেড এবং এ পিওয়াই এই দুইটাই কিন্তু ইন্ডিভিজুয়ালি বাদ হয়ে যাবে সংকরণ থেকে। তাহলে বলতো আমার কয়টা টিকলো? আমার টিকলো হচ্ছে একটা এস এবং একটা পি, তাহলে সংকরণ হয়ে যাবে এসপি। ঠিক আছে, তারপরে খুব সিম্পল কথা যদি আমি তোমাকে ব্যাপারটা বুঝাই, যে ফার্স্ট অফ অল তুমি কি করলা, একটা যৌগ নিলা, যৌগ নেওয়ার পর তুমি হচ্ছে এখান থেকে কি করলা, এখান থেকে হচ্ছে এই জিনিসটাকে কেন্দ্রীয় পরমাণু নিয়ে কাজ করলা, তারপর উত্তেজিত করলা, তারপর যদি পাই মানে সবগুলা যদি সিগমা হয় বসাই দিলা। তাহলে তোমাদের একটা কমন কোয়েশ্চেন হইতে পারে যে ভাই এত কাহিনী তো বুঝলাম, বাট পরীক্ষা হলে 30 সেকেন্ডে এই জিনিসটা অ্যান্সার করবো কেমনে? শোনো, এত কিছু করাই লাগবে না, খুব সিম্পল কথাটা মনে রাখবা, শর্টকাটটা একদম ক্লিয়ারলি বলে দিয়ে যায়, এই জন্য এখানে জায়গা ফাঁকা রেখে দিচ্ছি, আমি বক্স করে দিচ্ছি। একদম খালি এতটুকু মনে রাখবা জৈব যৌগের সংকরণের জন্য। খালি মনে রাখবা যদি সিগমা বন্ধনের সংখ্যা কত হয়, 0 হয়, তাহলে এখানে সংকরণ সবসময় হয়ে যাবে হচ্ছে sp3। যদি সিগমা বন্ধন হয়, সরি পাই বন্ধন যদি 0 হয় তাহলে sp3, পাই বন্ধন যদি 1 হয় তাহলে এটা হয়ে যাবে sp2, আর পাই বন্ধন যদি দুইটা হয় তাহলে সংকরণ হয়ে যাবে sp। কার জন্য এটা বলতো? এটা হচ্ছে শুধুমাত্র জৈব যৌগের জন্য। যদি কেউ এইটুকু মনে রাখতে পারো তাহলে কিন্তু জৈব যৌগের মোটামুটি সংকরণটা পারা যাবে। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই চলবে। পুরোটা বুঝাইছি তোমার নিজের কনসেপচুয়াল ব্যাপারের জন্য, বাট কেউ যদি শুধু এতটুকু পরে এক্সাম এক্সিকিউট করতে পারে তাহলে তার জন্য এটা এনাফ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলো তাহলে এবার হচ্ছে এই পেজটা চলে গেল আমাদের। পরের পেজে আমাদের এই জিনিসগুলো একটু ছবি টবি আমরা দেখে ফেলতে চাই। তো প্রথম কথা হচ্ছে ভাই, তোমার এখানে কি করতে হচ্ছে, এখানের ভিতরে যখন তুমি ওই কার্বন গ্রাউন্ড স্টেট আগের পেজের কথাগুলোকে আমি একটু এখানে ছবি আকারে দেখাতে চাইছি, যে যখন তোমার কি হয়েছে, যখন তোমার ওই যে C2H6 টাইপের জিনিসপাতি ছিল তখন এর মধ্যে কি কোনো পাইয়ের ইলেকট্রন সংখ্যা নাই। সো এই জন্য এখানে কিন্তু সবগুলো কাউন্টে আসছে sp3। আবার খেয়াল করে দেখো যখন তুমি এখানে C2H4 কে নিয়ে কাজ করতেছো তখন এখানে কিন্তু একটা পাই চলে আসছিল। এই জন্য কি হয়েছে বলতো, এই জন্য কিন্তু এই যে পিজের যে পোর্শনটুকু আছে এটা কিন্তু পাইয়ে চলে গেছে। সো বাকি পোর্শনটুকু আমার sp2 হয়ে গেছে। আবার এই পোর্শনের ভিতরে কি হয়েছে, এখানের মধ্যে আছে হচ্ছে কি C2H2। সো এখানে পাই কয়টা, এখানে পাই হচ্ছে আমার দুইটা। সো আলটিমেটলি এই দুটা কি পায়ে চলে গেছে। সো শেষ পর্যন্ত কি থাকলো, sp থাকলো। সহজ হিসাব। ওকে, এবার তাহলে দেখো আমি কি বলতেছিলাম, একটা এস আর এখানে তিনটা পি, তাই এটা হয়ে গেছে sp3 টাইপের, যেটাকে আমরা বলি চতুস্তলকীয়, তাই না? চতুস্তলকীয়, এটা CH4 এর গঠন আর কি, চতুস্তলকীয়।
চলকীয় বলে এটাকে আমরা। যখন তুমি কাজ করতেছিলে একটা এস আর দুইটা পি কে নিয়ে, তখন এটা কি, তখন এটা হয়ে গেছে একটা ত্রিভুজাকার আকৃতি, ঠিক আছে, ত্রিভুজাকার আকৃতি। আর যখন একটা এস একটা পি, তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সরল রৈখিক। এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে সরল রৈখিক। এই হচ্ছে বেসিক ব্যাপার আর কি, ঠিক আছে। তো এখন এই পর্যন্ত আমরা জিনিসগুলো নিয়ে কাজ করে ফেলছি। এখন এই ব্যাপারটারে যদি হচ্ছে আমরা একটু এখানে একটু ছবিটা আরো ক্লিয়ারলি দেখি, তাহলে দেখো যখন তুমি এখানে কাজ করতে চাচ্ছ, তখন এখানে আরো সবগুলো জিনিসপাতি করেই দেওয়া আছে যে এরকম টাইপের স্ট্রাকচার আরো অনেকগুলো হইতে পারে। যেমন তোমার ইচ্ছা করে লিনিয়ার হইতে পারে, যখন তুমি BeCl2 নিয়ে কাজ করবা, বা যখন হতে পারে লিনিয়ার, এটাও হইতে পারে, ঠিক আছে। এটা হইতে পারে কি, ওই যে C111C, এটাও হইতে পারে, কোনো সমস্যা নাই। যখন তুমি এখানে কাজ করতেছো, তখন কি হইছে, এখানটার ভিতর ট্রায়াঙ্গুলার প্লেনার হয়ে গেছে, ওই যে BF3 এর মতো, বা বেন্ড হইতে পারে H2 এর মতো, ঠিক আছে, H2 এর মতো বেন্ড হইতে পারে, এখানের মধ্যে আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের অনেকগুলো ধর্ম এখানে আছে। যেমন CH4 হচ্ছে কি, এখানে টেট্রাহেড্রাল, তারপর এখানে পিরামিডাল চলে আসছে, এটা হচ্ছে অ্যামোনিয়ার স্ট্রাকচারটা। তারপর এখানে কি হইছে, PCl5 নিয়ে কাজ হচ্ছে, এই যে বামেরটা, ঠিক আছে, এই ট্রাইগোনাল বাইপিরামিডাল, বা এই পেয়ে যখন কাজ করছে তখন এটা হচ্ছে SF6। এখন ভাইয়া ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝো যে আমরা যখন কাজ করতেছি, তখন আমাদের মেইন পারপাস কি থাকে, আমাদের মেইন পারপাস থাকে যে হচ্ছে আমরা আগের থেকে স্ট্রাকচার গুলা ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে জানি, ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছিলাম সংকরণের মাধ্যমে জিনিসগুলোকে একটা জেনারেলাইজ ফর্মে নিয়ে আসা। সো আমরা হচ্ছে এই যে স্ট্রাকচার গুলো অনেক আগে থেকে অবজার্ভ করে রাখছি, কিন্তু এগুলোকে জেনারেলাইজ ফর্মে নেওয়ার জন্য আমাদের সংকরণটা আসছে, যে আমার তোমার মতো আম জনতা ব্যাপারগুলো বুঝে যায়, ঠিক আছে। সো এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাকে যখন আমি কাজ করতে চাই, তখন এখানে আমি একটু জিনিসটা ক্লিয়ারলি আনতে যাবো এখানে। সেটা হচ্ছে ধরো তোমার কাছে এবার অজৈব যৌগের ক্ষেত্রে BeCl2 আছে। এই জিনিসটাকে আমরা কেন হচ্ছে লিনিয়ার পাথওয়েতে বলছিলাম, ওটা ব্যাখ্যা যে সংকরণে দেওয়া যায়, আমরা ওইদিকে যাবো আসলে। দেখো প্রথম কথা হচ্ছে আবার আগের মতো সেম সিস্টেম, কেন্দ্রীয় পরমাণু নিয়ে নিবা বেরিলিয়াম। এরপর কি হবে, এরপর হচ্ছে বেরিলিয়ামকে ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2। কোশ্চেন হচ্ছে ভাই কেন বেরিলিয়ামকে নিলাম, মনে রাখবা একটা যৌগের ভিতরে যার যোজনী ম্যাক্সিমাম হবে ওই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। বেরিলিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, তাহলে কার যোজনী বেশি আসলো, বেরিলিয়ামের, এই জন্য ও হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, নিলাম ওকে এখানে। এবার এই বেরিলিয়ামকে আমি হচ্ছে উত্তেজিত করে ফেলবো, তাহলে কি দাঁড়ায় 1s2 2s1 2px1। এবার আগের পেজের কথা, যে লাস্ট শেলে যতগুলো হচ্ছে অরবিটাল থাকবে তারা সংকরণে চলে আসবে, তার মানে S এবং P। তাহলে এখন দেখো কেন্দ্রীয় পরমাণুকে তুমি কেন্দ্রীয় পরমাণুতে বসাইছো, এবার একটা মানে কি বলছে, একটা এস একটা পি, তাহলে মোট এসপি কয়টা পাওয়া যাবে, দুইটি এসপি পাওয়া যাবে, রাইট। তাহলে এখন এ সাইডে একটা এসপি বসাই দাও ক্লোরিনের সাথে, এ সাইডে একটা এসপি বসাই দাও ক্লোরিনের সাথে, কাজ শেষ, ঠিক আছে। এবার চলো আমরা যারা বুঝিনি আরেকবার করে ফেলি। এটা দেখো এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রি হয়ে আছে, এবং এই স্ট্রাকচারটাকে আমরা কি স্ট্রাকচার বলছি বলতো, সরল রৈখিক, এটাকে আমরা বলছি সরল রৈখিক, খুব সিম্পল কথা। এবার পরের পেজে যাব, পরের পেজে কি হয়েছে, পরের পেজে আমরা কাজ করতেছি হচ্ছে BF3 কে নিয়ে, ওকে। তাহলে দেখো BF3 এর মধ্যে যখন কাজ করবো, আবারও সেম কাজ, কেন্দ্রীয় পরমাণু বোরন, কারণ কি বোরনের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1, ঠিক আছে। খুব ক্লিয়ার কথাবার্তা বুঝো ভাই, যে একটা যৌগের ভিতরে যার যোজনী বেশি ওকে কিন্তু কেন্দ্রীয় পরমাণু নিতে তুমি বাধ্য, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে বসায় দাও, তাহলে এখানে 1s2 2s2 2px1। তাহলে এবার বলো ভাই বোরনকে উত্তেজিত করে ফেলবো, কি আসে 1s2 2s1 2px1 2py1। তাহলে এবার সুন্দর করে আমরা একটু যোগ করে দেই, একটা s আর দুইটা p, তাহলে সংকরণ চলে আসবে sp2, গুণ কয়টা 1 2 3, তাহলে sp2 পাওয়া যাবে 3টা, ওকে। তাহলে চলো একটু আমরা এঁকে ফেলি, বোরনকে দিব কেন্দ্রে, এরপর এই তিনটাকে আমরা সুন্দর করে এইভাবে বসায় দিব ত্রিভুজের মতো, ঠিক আছে। তো ত্রিভুজের মতো বসায় দাও, তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হয়ে যাবে 120 ডিগ্রি, এবং এই পুরো স্ট্রাকচারটার নাম কি হবে, ত্রিভুজাকৃতি হয়ে যাবে, ঠিক আছে, ওকে। একইভাবে তুমি যদি CH4 কে নিয়ে কাজ করতে চাইতা, যেটা হচ্ছে আমরা জৈব যৌগের C2H6 বলে আসছি, বলছিলাম এখানে বলবো, তো এই জন্য আমরা এখানে আবার লিখলাম। সেটা হচ্ছে এরকম যে কার্বনকে নিয়ে কাজ করতেছো 1s2 2s2 2px1 2py1, এটা কিন্তু আগে একবার বলছি, ঠিক আছে। তখন ছিল C2H6, এখন আসছে CH4। এখন কার্বনকে উত্তেজিত করলাম, তাহলে কি পাচ্ছি 1s2 2s1 2px1 2py1 2pz1, এরকম চলে আসছে। তাহলে যেহেতু হচ্ছে এখানে সবগুলো সিঙ্গেল বন্ড সিগমা বন্ধন, এই জন্য এটা কি হচ্ছে sp3, ওকে, sp3 হয়ে যাচ্ছে।
তাহলে বসাও কেন্দ্রীয় পরমাণু কার্বন, এরপর সুন্দর করে এগুলো বসায় দাও। এবং অবশ্যই এটুকু সবাই আমরা বুঝি কিনা যে এখানের চেয়ে এখানে বন্ড একটা বাড়ছে, সো বন্ড অ্যাঙ্গেল অবশ্যই একটু কমে যাবে। ঠিক বলছি? যখনই মাঝখানে এদের মধ্যে মানে নতুন আরেকটা বন্ধন এক্সট্রা আসছে, তখন এর তুলনায় অবশ্যই এর বন্ধন কি আগের চেয়ে কমবে না? সো ওই জিনিসটা এখানে হয়েছে, এবং এটা বোঝানোর জন্য হালকা করে দাগ দেই, এটা হচ্ছে এইচ এবং এটা হচ্ছে চতুস্তলকীয়। আমি বলি স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন টাইপের হয়, এরকম ট্রাইপড দেখছো না তোমরা, ট্রাইপড, এই ট্রাইপডের মতো ও থাকে, ঠিক আছে, এরকম 3 আঙ্গুল এরকম ট্রাইপডের মতো থাকে, ঠিক আছে, এবং তার উপরে মাথায় আরেকটা থাকে আর কি, আর কিছুই না। এই স্ট্রাকচারটা যদি আমরা আগের পেজ থেকে আরেকটু দেখি, দেখো এখানে করাই আছে, এই দেখো এই ট্রাইপডটা মাথার উপরে একটা, ঠিক আছে, এই জন্য আমি পেজটা আগে দেখাচ্ছিলাম না, কারণ এখানে কার্বন, এই যে এইচ 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 এইচ, দেখো এবার কি তোমরা রিলেট করতে পারতেছো না? আমরা এই মাত্র কিন্তু BeCl2 মাত্র আগের পেজে এঁকে আসছি, তাই না? এখানে BF3ও কিন্তু আমরা আগের পেজে দেখায় আসছি, বা এখানে যখন তুমি করছো এটা দেখায় আসছি, বাকিগুলো আমরা দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন তুমি হচ্ছে একইভাবে যদি কাজ করো, যেমন তুমি একটু স্ট্রাকচার যদি এখানে এঁকে দেখাই, তাহলে কি হচ্ছে, এবার এখানে ধরো তোমার কাছে আছে হচ্ছে PCl5, কেন্দ্রীয় পরমাণু আবারও কে, ফসফরাস, তাহলে কি দাঁড়াবে, এই 1s2 2s2 2p6 3s2 3p3, মানে 3px1 3py1 3pz1 এরকম আসবে আর কি। এখন আমাকে ছোট্ট করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো যে এখানে যখন তুমি কাজ করতেছো, সবসময় মনে রাখবা সংকরণের জন্য ইম্পর্টেন্ট কেস হচ্ছে লাস্ট শেলটা, ওকে। দেখো যখন তুমি এই ফসফরাসকে উত্তেজিত করতেছো, এই পর্যন্ত কিন্তু সেম, ঠিক আছে, এই পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। এবার এখানে গিয়ে চেঞ্জ হবে, কারণ উত্তেজিত করতেছি, লাস্ট শেলে সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন লাগবে। তাহলে এখন এখানে কি হবে, 3s1 3px1 3py1 3pz1, আর যেহেতু তুমি একটা জোড় থেকে বিজোড় বানাইছো, তাহলে একটা ইলেকট্রন কই চলে যাবে, একটা ইলেকট্রন চলে যাবে 3d1 এ, ঠিক আছে। তাহলে বলতো ভাই কি দাঁড়াইলো, একটা এস, 3টা পি আর একটা ডি, সংকরণ আসবে sp3d, ঠিক আছে, সিম্পল। আর এবার মধ্যে দেখো তো ভাই কি হয়েছে, তাহলে মোট হয়ে গেছে কয়টা, 5টা। তাহলে কি হবে এবার, সবার আগে তুমি 5টার মধ্যে উপরে একটা দিয়ে দিবা, নিচে একটা দিয়ে দিবা, এরপর যতগুলা বাকি থাকবে অতগুলা তুমি একটা সমতলে বসাবা। ব্যাপারটা এরকম আমি বুঝাই বলি, একটা প্লেন একটা লম্ব, ঠিক আছে, মানে দুইটা প্লেন নিয়ে কাজ হচ্ছে। এবার এরকম একটা, ফার্স্ট অফ অল তুমি একটা লম্ব হবে এভাবে বসাই দিছো, এবার বাকি যে 3টা ওটা তুমি এই সারফেসে বসাবা, এবং এই সারফেসে 3টা ক্লোরিন যে দিয়ে দিচ্ছ, এটাকে সারফেস বোঝানোর জন্য এরকম একটা ডট দিয়ে দিবা, কাজ শেষ, ঠিক আছে। তাহলে এখানে চিন্তা করে দেখো, একটা সারফেস আছে ত্রিভুজের মতো, উপরে একটা নিচে একটা, এটাকে বলা হয় ত্রিভুজীয় দ্বিপিরামিড, ঠিক আছে, মানে ত্রিভুজ আকৃতির দুইটা পিরামিড। এবং তোমাকে একটু এই ছবিটা দেখাই, এই দেখো এখানে একটা এরকম স্ট্রাকচার আছে না, এই স্ট্রাকচারের সাথে এই ব্যাপারটা হয়েছে আর কি, এটা পুরোপুরি লম্ব, এখানে এরকম স্ট্রাকচার আছে, এবং এখানে দুই রকম অ্যাঙ্গেল কাজ করে, এই সমতলে কাজ করে ওই যে ত্রিভুজ যেহেতু 120 ডিগ্রি, আর যেটা লম্ব ওটা কি কাজ করবে, ওটা তো 90 ডিগ্রি হবেই, এটা তো তোমরা জানোই, তাই না? এই জিনিসটা হচ্ছে এখানে লিখে দেওয়া আছে আর কি, ওকে, পুরো ছকের সব দিয়ে দেওয়া আছে যে BeCl2 তে কি হয়, BF3 তে কি হয়, এরকম লিখেই দিচ্ছি। BeCl2 এটা হচ্ছে BF3 এর জন্য হইতে পারে, এটা হচ্ছে CH4 এর জন্য হইতে পারে, এটা কি PCl5 এর জন্য হতে পারে, আর এখানে SF6 এর জন্য হতে পারে, ঠিক আছে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আর কি, ওকে, আর কিছুই না। এবার চলো আমরা আমাদের পড়াশোনায় ব্যাক করি। এখানের মধ্যে যখন তুমি কাজ করতেছি না, এবার ঠান্ডা মাথায় চিন্তা করবা, সেটা হচ্ছে তোমার কাছে এবার আছে হচ্ছে অ্যামোনিয়া, হ্যাঁ অ্যামোনিয়া আছে। এবার অ্যামোনিয়ার মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, তাহলে করো 1s2 2s2 2px1 2py1 এবং আরেকটা হচ্ছে 2pz1। এবার যদি একটু খেয়াল করো তোমরা, তাহলে এই নাইট্রোজেনকে তো আমার উত্তেজিত করতে হবে, তাই না? তাহলে 1s2 2s2 2px1 2py1 2pz1। এখন তোমাদের একটু চিন্তা করে দেখো তো ভাই, এইখানে তো ভাই 3pyz পর্যন্ত ছিল, তাহলে এটাকে ভেঙে আমি 3d1 পর্যন্ত লিখছি, কিন্তু এখানে কিন্তু আমি আগের বারের মতো ভাঙি নাই, এখানে থামাই দিছি। কেন বলতো একটু, কারণ আলটিমেটলি এখানে 3D-র একটা এক্সিস্টেন্স আছে, কিন্তু 2D বলতে কোনো কিছুর কিন্তু এক্সিস্টেন্স নাই। কেন নাই বলতো, কারণ ওই যে আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম যে যেকোনো একটা এল এর ভ্যালুর জন্য, যেকোনো একটা এন এর ভ্যালুর জন্য এল এর ভ্যালু কিন্তু 0 থেকে n-1 পর্যন্ত হয়, সেকেন্ড শেলের জন্য n এর ভ্যালু 2, তাহলে l এর ভ্যালু কত হয়ে যাবে, 0 আর 1, তার মানে কি একটা এস একটা পি পাওয়া যাচ্ছে, কিন্তু তোমার রাখতো কত, ডি হওয়ার জন্য 2 লাগতো, যে এখানে নাই, সেটা বাদ, কথা বুঝছি। সো 2D এর তো এক্সিস্টেন্সই নাই, এক্সিস্টেন্স না থাকলে আর তুমি কাজ করবে কোত্থেকে, তাই না? সো চলো এভাবে আছে।
তাহলে ভাই কোশ্চেন হচ্ছে ভাই লাস্ট শেলে যদি জোর চলে আসে তাহলে ওর কাজটা কি? এখানে হচ্ছে আমরা মুক্ত জোর আর বন্ধন জোরটা পড়বো। মনে রাখবা লাস্ট শেলে তুমি এতক্ষণ পর্যন্ত যতগুলা হচ্ছে এরকম সিঙ্গেল সিঙ্গেল নিছো না, এগুলা বন্ধন তৈরি করবে, ইলেকট্রন শেয়ার করবে, তাহলে ওরা বন্ধনে গেছে। এই জন্য এই পোর্শনটুকুকে আমরা বলবো হচ্ছে বন্ধন জোড় বা বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার যেটা আমরা সহজে বলি বিপি। ওকে, এখানে তাহলে এখানে যখন কাজ করছি বন্ড পেয়ার কয়টা হচ্ছে? 3টা। তাহলে যে জোড়াটা আছে সে কিন্তু বন্ধনে যায় নাই, এই জন্য ওটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে লন পেয়ার ইলেকট্রন। এবং এখানে কয়টা হবে? 2টা মিলে একটা লোন পেয়ার হয়ে যাচ্ছে, রাইট? ওকে, নাইস। তাহলে এখন দেখো তো ভাই, এখন এই পার্টটুকুর মধ্যে কাজ করে ফেললাম। তাহলে এখন এই পর্যন্ত যখন কাজ করে ফেলছি, দেখো আমি লোন পেয়ার বন্ড পেয়ার বের করছি আমার জানার জন্য, বাট জোর হোক বিজোড় হোক সংকরণে কিন্তু সবাই যাবে, ঠিক আছে? তাহলে সংকরণ এখানে কি হবে? এ একটা এস 3টা পি, তাহলে সংকরণ কিন্তু sp3 হবে, এটাতে কিন্তু কোনো মাফ নাই, ঠিক আছে? এখন দেখো ভাই, লোন পেয়ারে যখন তুমি কাজ করছো তখন কি হবে? তখন তোমার আলটিমেটলি CH4 যখন তুমি আঁকছো তখন কি হয়েছিল? তখন কিন্তু এখানে মধ্যে আমি CH4টা একটু এঁকে দেখাই তোমাকে, এরকম টাইপের একটা স্ট্রাকচার ছিল, রাইট? এখন কি হবে? সবকিছু সেম যাবে, শুধুমাত্র একটা বন্ধন রিপ্লেস হয়ে যাবে একটা লোন পেয়ার দিয়ে, আর কিছু না, ঠিক আছে? তাহলে বাকিগুলো আগের মতো এঁকে ফেলো সুন্দর করে, এইচ এইচ এইচ, ঠিক আছে? এই যে এই জিনিসটা হয়ে গেছে, বাস কাজ খতম, ঠিক আছে? সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বা তুমি যখন কাজ করছো কি নিয়ে? H2O কে নিয়ে, তাহলে বলো ভাই H2O নিয়ে কাজ করতেছি, অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু 1s2 2s2 2px2 2py1 2pz1। ওকে, এখন তুমি যদি এটাকে উত্তেজিত করো তাহলে আসলে লাভ নাই, কারণ 2D বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। সো আলটিমেটলি উত্তেজিত অবস্থায় সেম থাকবে, সংকরণ কিন্তু আবারও sp3। তাহলে চেঞ্জ কোথায় হইলো? চেঞ্জ হয়ে যায় আবারও লোন পেয়ার বন্ড পেয়ার। তাহলে দেখো তো ভাই, এখানে কি 2টা আছে জোড়, তো এখানের মধ্যে কি লোন পেয়ার আসবে কয়টা? 2টা। আর এখানে এই 2টা কি সিঙ্গেল, তাহলে ওরা পরবর্তীতে কি করবে? আমার বন্ড পেয়ার করে ফেলবে, তাই বন্ড পেয়ার আসছে 2টা, সহজ হিসাব, ঠিক আছে? তো এখন দেখো ভাই, আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাতে চাইতেছি যে এটাও কিন্তু সংকরণ sp3 আসছে, এটাও কিন্তু sp3, এই যে এটাও কিন্তু sp3, এটাও কিন্তু sp3, এটাও কিন্তু sp3, তিনটাই sp3। কিন্তু যতগুলা লোন পেয়ার বাড়তেছে তত তার স্ট্রাকচারে চেঞ্জ হচ্ছে। এখানে যখন 4টাই বন্ধন পেয়ার ছিল, বন্ড পেয়ার ছিল, তখন কি হয়েছে? তখন বন্ধনের কারণে তার অ্যাঙ্গেলটা মানে তার যে আকৃতি সেটা আসছে চতুস্তলকীয়। যখনই একটা চলে আসছে মুক্ত জোর তখন কিন্তু আকৃতি চেঞ্জ। এখানে আবার 2টা চলে আসছে, তাহলে কি হবে বলতো? এই যেটা যে কোনো 2টাকে তুমি গায়েব করে দাও, 2টাকে তুমি নাও আর বাকি 2টাকে লোন পেয়ার দিয়ে রিপ্লেস করে দাও, সো আলটিমেটলি এরকম একটা জিনিস চলে আসছে না? সো এই ব্যাপারটা আমি বলতে যাচ্ছিলাম, এই পেজটা আমি এটাই দেখাচ্ছিলাম যে ভাই দেখো এখানের মধ্যে এই যে আমার H2O আছে, এখানের মধ্যে দেখো আমার অ্যামোনিয়াও আছে, তাই না? আবার এখানটার মধ্যে যখন কাজ করতেছি তখন এখানে CH4 আছে। এখন এই তিনটার মধ্যেও কিন্তু সংকরণ sp3 ছিল আলটিমেটলি, বাট কি হচ্ছে দেখো তো, জাস্ট বন্ধন জোড় আর মুক্ত জোড় এদের প্রেজেন্সের কারণে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে স্ট্রাকচার চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই আবার বন্ধন জোড় মুক্ত জোড়কেও কাউন্টে আনতে হবে, ঠিক আছে? তো চলো আমরা এই ব্যাপারটাকে হচ্ছে আরেকটু এক্সপ্লোর করতে চাই, কারণ আমাকে তো পরীক্ষা আরো তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, রাইট? তো এখন এখান থেকে আমরা আমাদের এই পোর্শনের জন্য শর্টকাট বের করে ফেলবো। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এরকম যে আমরা যে কোনো কিছুর যখনই হচ্ছে সংকরিত অরবিটাল বা হাইব্রিড অরবিটাল যদি বের করতে চাই, তাহলে ওই হাইব্রিড অরবিটাল বের করার সিস্টেমটা হবে লোন পেয়ারের সংখ্যা প্লাস সিগমা বন্ধনের সংখ্যা, ঠিক আছে? লোন পেয়ার প্লাস সিগমা বন্ধন যদি করে ফেলতে পারো তাহলে তুমি সবসময় কি বের করতে পারবা? শর্টকাট থেকে অ্যান্সার বের করতে পারবা, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি যে জিনিসটা আসলে কাজ করে কিনা, তারপরে আমরা সামনে আগাইতে পারবো, রাইট? চলো আমরা করে দেখি একটু কি হয় ব্যাপারটা। দেখো প্রথম কথা হচ্ছে ভাই, তোমার কাছে ধরবার কি কি আছে? ধরো তোমার কাছে আছে CH4, আগে পরিচিতটা দিয়েই করি, ঠিক আছে? এখন এখানের মধ্যে কি হয়েছে? কার্বন। কার্বনের মধ্যে কি আসে দেখো তো ভাই, এখানে হচ্ছে টাইট্রোমিনাস 2 আর 4। এখন আমি দেখতেছি যে ওর কাছে 4টা ইলেকট্রন আছে, আবার ওর 4টা বন্ধনও আছে, তাই না? 4টা বন্ধন আছে, তাহলে অবশ্যই সে কি বলতো, অবশ্যই সেখানটার মধ্যে আলটিমেটলি একটি জিনিসপত্র গঠন করছে। তাহলে এবার আমাকে বলতো ভাই, তাহলে এখন 4টা তার লাস্ট শেলে ছিল, বন্ধনও 4টাই, তাহলে তার মধ্যে কোনো লোন পেয়ার কি আছে? নাই কিন্তু। বুঝো, কিন্তু খুব ক্লিয়ারলি বুঝো, আবার কিন্তু স্ট্রাকচারটা আরো ক্লিয়ারলি যদি তোমরা একটু বুঝে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য বুঝা আরো সহজ হয়ে যাবে। 4টা লাস্ট শেল, 4টা বন্ধন, সো আলটিমেটলি বন্ড পেয়ার কিন্তু আসছে 4টা এবং 4টাই কিন্তু কি সিগমা।
অপরদিকে লোন পেয়ার কিন্তু কি হইছে, লোন পেয়ার কিন্তু হচ্ছে নাই, কারণ ওর কাছে কোনো লাস্ট ইলেকট্রনই নাই। সো আলটিমেটলি আমার হাইব্রিড অরবিটাল কি চলে আসছে বলতো, সিগমা 4 প্লাস 0, তার মানে 4টা সংকরিত অরবিটাল, তার মানে একটা এস আর 3টা পি, sp3। ঠিক আছে, চলো আবার একটু কাজ করে ফেলি। ধরো তোমার কাছে PCl3 আছে, তাহলে কি হচ্ছে বলতো, ফসফরাসে লাস্টে আছে 2 8 5, 5টা ইলেকট্রন, কিন্তু এখানে আমি বন্ধন কয়টা দেখতেছি দেখো তো ভাই, বন্ধন দেখতেছি কিন্তু 3টা, খেয়াল করছো? মানে PCl3 একটা ফসফরাসের সাথে 3টা ক্লোরিন, তাহলে বন্ধন কয়টা, বন্ধন কিন্তু 3টা, খেয়াল করছো কিনা? ঠিক আছে, এখন বন্ধন যদি 3টা হয় তাহলে অবশ্যই 3টা বন্ধন সিগমা বন্ধনে আছে, খুব সিম্পল কথা। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে 5টা ছিল, 3টা ইউজ করছো, তাহলে বাকি আছে কয়টা, বাকি আছে কি এক জোড়া না? চিন্তা করে দেখো তো ভাই, যে আমি কি করছি, ফসফরাসের 3টাকে এভাবে করে হচ্ছে বসাইছি, এবার তাহলে ওর 3টা ইলেকট্রন ইউজ হইছে, তাহলে এক জোড়া ইলেকট্রন কি বাকি আছে না? ওই এক জোড়াটাই কি বলতো, ওই এক জোড়াটাই এ মাথায় লোন পেয়ার আকারে আছে। তাহলে বলতো ভাই এখানে তাহলে এইচ বা হাইব্রিডেশন ব্যাপারটা কত আসলো, লো সিগমা বন্ধন ছিল 3টা, এখানে হাইব্রিড কয়টা মানে লোন পেয়ার কয়টা, একটা, তাহলে 4, তাহলে ওর সংকরণ হয়ে গেল sp3। ঠিক, তাহলে চলো আমরা SF6 এ কাজ করে, তাহলে ব্যাপারটা আরো বোঝা যাবে। SF6 এ কি হইছে, সালফারের মধ্যে আছে 2 8 6, 6টা বন্ধন ও 6টা, তাহলে অবশ্যই কি বন্ড পেয়ার আসবে 6টা, এবং যেহেতু আর কোনো ইলেকট্রনই নাই তাহলে লোন পেয়ার 0, সিম্পল হিসাব। তাহলে এবার বলতো ভাই এখানে কি হচ্ছে, তাহলে এবার হাইব্রিড কত আসবে বলতো, হাইব্রিড আসবে হচ্ছে 6 প্লাস 0 মানে হচ্ছে 6। সহজ সহজ কথা চলে আসলো, রাইট? আবার তুমি এরকম টাইপের যে কোনো কিছু স্ট্রাকচার জানলে কিন্তু ব্যাপারটা বের করতে পারবা, কোনো সমস্যা কিন্তু তোমার কাছে নাই। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো নিয়ে খুবই খুবই সাবধান থাকতে হবে, যে এই জিনিসগুলো খুবই সহজ, বাট একটু ইজি ওয়েতে অ্যাপ্রোচ না করলে আসলে একটু প্যারা হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার তো ঠান্ডা মাথায় একটু বড় দেখি ভাই, এই বন্ধু আমরা কাজ করে ফেলছি, তাহলে তোমাকে যদি IF7 বলতো তাও কি তুমি পারতা না? চিন্তা করে দেখো, আয়োডিন IF7 নিয়ে, আয়োডিনের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা, আয়োডিনও কিন্তু লাস্ট শেলে ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে কিন্তু 7টা। এখন 7টা যদি থাকে তাহলে এখানে বন্ধন আছে কয়টা, 7টা, তাহলে বলতো ভাই বন্ড পেয়ার হবে 7টা, আর লোন পেয়ার তাহলে কত, 0, তাহলে আলটিমেট সংকরণ কি আসবে, আলটিমেটলি হচ্ছে এইচ আসবে হচ্ছে কত, 7 প্লাস 0 মানে 7, তাহলে সংকরণ চলে আসবে sp3d3। ঠিক আছে, মনে দেখো 1 আর 3 কত, 4, 4 আর 3 কত, 7, সিম্পল। ঠিক আছে, তো এখন ব্যাপারটা বুঝো ভাই, এই প্রশ্নটুকু যখন কাজ করতেছি তখন তোমাকে জিনিসগুলোকে আরেকটু ভ্যালিডলি চিন্তা করতে হবে। যেমন ধরো তোমাকে যদি কেউ একজন কোয়েশ্চেন করে যে ভাই তাহলে কার্বন ডাই অক্সাইডটা কিরকম টাইপের হচ্ছে, তাহলে বলো এই কার্বন ডাই অক্সাইডের ভিতরে তুমি যদি আগে থেকে না জানো যে ডাবল বন্ড আছে, তাহলে তুমি ব্যাপারটা করতে পারবা, পারবা না কিন্তু। সো এখন কার্বন ডাই অক্সাইডের ভিতরে কি কি হয়েছে বুঝো, এখানে কিন্তু হচ্ছে একটা সিগমা বন্ধন, এখানেও আছে একটা সিগমা বন্ধন, তাহলে সিগমা বন্ধন কিন্তু আছে 2টা। ঠিক আছে, এবং কার্বনের কাছে কিন্তু কোনো লোন পেয়ার নাই, সো আলটিমেটলি লোন পেয়ারের সঙ্গে কত, 0। তাহলে বলো তো ভাই এখানে হাইব্রিড কত আসতেছে, 2 প্লাস 0 মানে 2, তাহলে সংকলন চলে আসবে sp। খুব সহজ কথা, রাইট? এখন দেখো ভাই তুমি যখন এভাবে কাজ করতেছো, তুমি যে কোনো কিছু এই স্ট্রাকচার গুলা দিয়ে মিলায় ফেলতে পারবা। ঠিক আছে, তোমাকে জাস্ট একটু ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে, তাহলে মিলে যাবে। ওকে, আচ্ছা, এবার দেখো ভাই এখানের মধ্যে তুমি ইচ্ছা হলে অ্যামোনিয়াকে যে মিলাইতে পারো ওটাও বলে দিয়ে যাই, কারণ এখানে অ্যামোনিয়া আছে ধরো। ঠিক আছে, এখন দেখো নাইট্রোজেন যেটা আছে, এই নাইট্রোজেনে হচ্ছে 2 আর 5, তার মানে লাস্ট শেলে 5টা ইলেকট্রন, কিন্তু এখানে বন্ধন কয়টা আছে, 3টা, তাহলে বন্ড পেয়ার আছে 3টা, তাহলে 5টার মধ্যে 3টা তুমি ইউজ করছো, বাকি আছে কতগুলা, বাকি আছে এক জোড়া, ওই এক জোড়াটাকে আমরা বলি হচ্ছে লোন পেয়ার, তাই না? তাহলে বলতো ভাই এখান থেকে এইচ এর ব্যাপারটা কত আসলো, 3 প্লাস 1 মানে হচ্ছে 4, তাহলে সংকরণ কি হয়ে গেল, sp3। দেখছো কত সহজ। এখন এই ব্যাপারটাই হচ্ছে আমরা আরেকটু এক্সপ্লোর করতে চাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ধরো তুমি এই ব্যাপারটা চলে আসছো, এবার তুমি যদি হচ্ছে একটু এদিকে যাও, যে ধরো তোমার কাছে কি কি আছে, তোমার কাছে এবার হিরো গ্রাফাইট আছে। হিরোকের স্ট্রাকচারটা কিন্তু অনেকটা এরকম টাইপের, মানে আরো পলিমার টাইপের হয়, বাট বেসিকটা এরকম আর কি। ঠিক আছে, অবশ্যই আরো পলিমার হয়, আমি স্বীকার করতেছি, বাট তুমি যদি একটা নিয়ে কাজ করো তাহলে এরকম আসবে আর কি। তাহলে বলো, এখন প্রত্যেকটা কার্বন এখানে 4টা অপর কার্বনের যুক্ত অবস্থায় আছে, তাহলে যদি এক কার্বন অপর 4 কার্বনের যুক্ত অবস্থায় থাকে, তাহলে আলটিমেটলি কি হইতেছে, আলটিমেটলি যেটা হইতেছে এক কার্বন 4 কার্বনের যুক্ত থাকলে এখানে সবগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, বন্ড পেয়ার হয়ে যাচ্ছে, তাহলে লোন পেয়ার কত হয়ে যায় বলতো, 0। তাহলে বলতো এইচ এর ব্যাপারটা কত হবে, 4 প্লাস 0 মানে 4, তাহলে অবশ্যই একটা হিরো বা ডায়মন্ড যেটা আছে, এই ডায়মন্ডের ভিতরে কিন্তু হচ্ছে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হচ্ছে এখানটার ভিতরে sp3 সংকরণ হয়ে যাবে।
বাট যখন তুমি গ্রাফাইট নিয়ে কাজ করতেছো, যখন তুমি গ্রাফাইটকে নিয়ে কাজ করতেছো তখন কি হচ্ছে, তখন তুমি এখানে দেখতেছো যে স্ট্রাকচারটা হচ্ছে এরকম টাইপের, এরকম টাইপের স্ট্রাকচার, এরকম টাইপের স্ট্রাকচার নিয়ে কাজ হচ্ছে। তাহলে যদি আমি গ্রাফাইটকে নিয়ে কাজ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে একটা ব্যাপার ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, তাহলে প্রত্যেকটা কার্বন অপর 1 2 3 কার্বনের সাথে যুক্ত, রাইট? চিন্তা করে দেখো তো, তাহলে কার্বনের লাস্ট শেলে ছিল 2 আর 4, তাই না? সেখানে সে 3টা ইউজ করছে, তাহলে প্রত্যেক কার্বনে একটা করে হাত ফাঁকা আছে, রাইট? তাহলে বলো ভাই এখানে সিগমা কয়টা হইলো, এ একটা সিগমা, এ একটা সিগমা, এ একটা সিগমা, তাহলে যেহেতু সিগমা বন্ধন 3টা আছে তাহলে অবশ্যই কি হয়ে যাবে বলতো, এখানে মনে রাখতে হবে যে এখানে সিগমা বন্ধন যে 3টা আছে লোন পেয়ার কিন্তু নাই, কথা বুঝো, কিন্তু লোন পেয়ার লাগবে, কিন্তু আমার কাছে লোন ইলেকট্রন আছে, আমার পেয়ার না হইলে কিন্তু ব্যাপারটা কোনো কাজ হবে না, ক্লিয়ারলি বুঝো। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে কি হইলো, তাহলে এখানে এইচ এর ব্যাপারটা আসলো 3 + 0, তাহলে 3 সংকরণ হয়ে যাবে sp2, খুব সিরিয়াস কথা, ঠিক আছে? তো ব্যাপারটা খুব ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করো, যে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে যদি তুমি ইজিলি হচ্ছে পুরো জিনিসটাকে করতে চাও তাহলে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে H = লোন পেয়ার প্লাস সিগমা বন্ধনের সংখ্যা, এই ব্যাপারটাকে এক্সিকিউট করা। এটা করলে পরীক্ষা হলে তুমি সবচেয়ে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। যেমন আমি তোমার পরের পেজে কোশ্চেন সলভ করে দেখাই। বলো এখানের মধ্যে কি হচ্ছে, নিম্নের কোনটি হচ্ছে সরলরৈখিক, তাহলে দেখো তো ভাই এই মাত্র এখানে কি হয়েছে, কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি হয়, এটাও সিগমা এটাও সিগমা, লোন পেয়ার নাই, তাহলে সিগমা দুইটা, লোন পেয়ার কয়টা, একটা, সরি লোন পেয়ার নাই, ঠিক আছে, লোন পেয়ার হচ্ছে 0, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলো দেখি ভাই, তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে এইচ এর ব্যাপারটা হচ্ছে 2 + 0 মানে 2, তাহলে এসপি, তাহলে এসপি মানে কি সরলরৈখিক না, ঠিক বলছি না বলতো? এসপি মানে কিন্তু কি, এসপি মানে হচ্ছে সরলরৈখিক। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই জন্য কিন্তু স্ট্রাকচার এরকম আসছে। আবার দেখো তুমি SO2 নিয়েও কাজ করতে পারতা, গুণে দেখো তো ভাই কি আসে, ওর আছে 2 8 6, 6টা, তাই না? তাহলে এবার বসাও, সালফার ডাইঅক্সাইডের ভিতরে কি হয়েছে, অলরেডি সে কি করছে, তার নিজের দুইটা 4টা ইলেকট্রন ইউজ করে ফেলছে, তাহলে কি আরো 2টা ইলেকট্রন কি ওর কাছে এরকম আছে না, এরকম টাইপের আছে? তাহলে এবার বলো তো ভাই তাহলে ওর কাছে কি দাঁড়াইলো, আমার এখানে এই একটা সিগমা আছে, এই একটা সিগমা আছে, আর এটা তো লোন পেয়ার, তাহলে সিগমা আছে 2টা, লোন পেয়ার আছে একটা, রাইট? ঠিক বলছি? তাহলে বলো ভাই এখানের মধ্যে কি হয়েছে, তাহলে এখানে আলটিমেটলি H = কি আসছে, 2 + 1 মানে 3, তাহলে সংকরণ হয়ে যাবে sp2, কথা ক্লিয়ার? আবার একটু খেয়াল করো ভাই, H2 এর মধ্যে মাত্রই করে আসছিলাম, তাহলে কেন্দ্রীয় পরমাণু কি অক্সিজেন 2 আর 6, তাহলে গুণ দেখো ভাই এর মধ্যে কি আছে, লাস্ট শেলে আছে 6টা, বাট সে ইউজ করছে মাত্র 2টা বন্ধন, তাহলে 2টা বন্ধন ইউজ করছে, 2টা ইলেকট্রন ইউজ করছে, 4টা ইলেকট্রন বাকি, 4টা ইলেকট্রন মানে কতগুলা পেয়ার বলো তো ভাই, 4টা ইলেকট্রন মানে 2টা পেয়ার, রাইট? 2টা জোড়া, তাহলে কি আসলো, সিগমা আসলো 2টা আর লোন পেয়ার আসলো 2টা, ঠিক আছে? তাহলে মোট কত হলো বলো তো, H আসলো 2 + 2 মানে হচ্ছে 4, তার সংকরণ চলে আসবে কত, sp3, এক লাইনে শেষ, তাই না? এই হচ্ছে আর কি আমার বেসিক অবস্থা। আর এই জিনিসটা যদি আমি ভেঙে কাজ করি তাহলে ব্যাপারটা আমাদের সহজ হয়ে যাবে। এটা মানে হচ্ছে HCHO, এবং এটা যদি ভেঙে লিখি HCOH। এখন এটা আমার জন্য আরো সহজ, এটাতে এত কাহিনী করাও লাগবে না। এটা ফার্স্ট অফ অল একটা জৈব যৌগ, জৈব যৌগ হলে আমাকে খালি দেখতে হবে কয়টা পাই আছে, তাই না? আমি আরো সহজ করে রাখছি, তাহলে এখানে একটা পাই আছে, রাইট? যেহেতু একটা পাই তাহলে সংকরণ হয়ে যাবে কত, sp2, কাজ শেষ, তাই না? তো জৈব যৌগ হলে আমার সবচেয়ে সুবিধা আর কি, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, এখানে সরলরৈখিক একমাত্র কে, দেখো sp2 যখন, তখন কিন্তু ও ত্রিভুজ আকৃতি টাইপের হয়, ঠিক আছে? এবং এখানে আরো লোন পেয়ার কাহিনী আসছে, সো স্ট্রাকচার আরো চেঞ্জ হয়ে যাবে, বেন্ট আকৃতি চলে আসবে। এখানে যখন কাজ করতে তখন কি হয়েছে, H2O, তখন এটা কি, এটা বেন্ট আকৃতি চলে আসছে, এই সাইডে আসছে, চলে আসছে কি, এখানে CH4 চলে আসছে। এখানে যখন কাজ করে তখন কি হবে, তখন আলটিমেটলি এই পোর্শনটুকুর ভিতরে কিন্তু অ্যাঙ্গেলটা অন্যরকম হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি সরলরৈখিক একমাত্র কি হবে, শুধুমাত্র sp এর জন্য হবে, কার্বন ডাই অক্সাইড। এবার পরে প্রশ্ন যখন কাজ করব, গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান, এটা কিন্তু মাত্রই পরে আসছিলাম, তাই না? এই মাত্র পরে আসছি, এই যে এখানের মধ্যে এরকম টাইপের স্ট্রাকচার ছিল এবং এই পোর্শনটুকুর ভিতরে এটা ছিল, তাহলে কি হয়ে গেল ব্যাপারটা, এই কার্বনের পার্সপেক্টিভ তুমি যে কোনো কার্বন তোমার ইচ্ছা মতো নিতে পারো, কোনো সমস্যা নাই, খালি কাহিনী এতটুকুই যেখানে কি হয়েছে, এটা একটা সিগমা সিগমা সিগমা, তাহলে যে 3টা সিগমা আছে ওটা নিয়ে কাজ। তো আমার আলটিমেটলি এখানে সিগমা হচ্ছে 3টা, লোন পেয়ার হচ্ছে 0, এবং এই জন্য এইচ এর ভ্যালু কত হয়ে যাবে, 3 + 0 মানে 3, সংকরণ হয়ে যাবে sp2। তো এখন দেখো ভাই এখানে মধ্যে আমি ছোট্ট কথা বলে দিয়ে যাই, না তোমাদের কনফিউজ হয়ে যেতে পারো যে ভাই 1s2 2s1 2px1 2py1 2pz1 তো হইলো। এবার এখানটার মধ্যে মনে রাখতে হবে এই প্রথম যে 3টা আছে এই 3টা কিন্তু আলটিমেটলি sp2 এর মধ্যে আছে, আর লাস্টের যে pz ইলেকট্রনটা আছে ও কিন্তু পাই করে নাই,
পাই বন্ধন কিন্তু নাই। এখানে কি হয়েছে, এখানে যেটা হয়েছে সে হচ্ছে মুক্ত ভাবে চলাচল করতেছে। এখন মুক্ত চলাচল করলে কি হয়, ওই যে সে বিদ্যুৎ পরিবাহী, মনে আছে ছোটবেলায় 9 থাকতে পড়ছিল যে সে বিদ্যুৎ ও তাপ পরিবহন করতে পারে, তো ওই পরিবহনের কাজটাও করে ফেলে আর কি। কথা বুঝতে পারছি? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে sp2। তাহলে এই বি নাম্বারটা অ্যান্সার আর কি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক ব্যাপার আর কি। তো আমরা যদি একটু সামনের দিকে যাই তখন কি দাঁড়ায়, তখন হচ্ছে BCl3 এর বন্ধন কোণ কত? ভাই এটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিসের একটা। বর্ণের মধ্যে আছে কত, 2 আর 3, তাহলে তিনটা বন্ধনও তিনটা, তাহলে অবশ্যই কি হবে, তার মধ্যে বন্ড পেয়ার তিনটা আছে। খুব সিম্পল কথা, তিনটা বন্ধন আছে। এবার তাহলে বন্ড পেয়ার তো আমি তিনটা পাইলাম, তার মানে কি লোন পেয়ার কি জিরো না? লোন পেয়ার জিরো হয়ে গেছে, সবগুলোই সিগমা বন্ধন, আমার পুরো ব্যাপারটা কাজ ইজি। তিনটা ইলেকট্রন তিনটাই সে বন্ধন ইউজ করছে, তার মানে কি মুক্ত জোন নাই। তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, তাহলে এখানের মধ্যে আলটিমেটলি দাঁড়াবে H = 3 + 0 মানে 3। তাহলে এবার কত আসে বলতো, তাহলে এখানের মধ্যে আলটিমেটলি হচ্ছে 3 যদি হয় তাহলে সংকলন আসবে sp2। তাহলে sp2 যদি হয় তাহলে এই অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি হয়, ক্লাসের শুরুতে একবার বলছি 120 ডিগ্রি। তো এখন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তো এই ব্যাপারটা খুব সহজ হয়ে গেল। তো চলো আমরা যদি আরো কিছু ম্যাথ করে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে এবার, যে নিচের কোন যৌগে বন্ধন কোণের মান সবচাইতে বেশি? তাহলে দেখো কি দাঁড়ায়, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে CH4। দেখো ভাই CH4 এর মধ্যে আলটিমেটলি বুঝছো এটা হচ্ছে CnH2n+2 মানে অ্যালকেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকেন, এটা আমরা সবাই জানি। অ্যালকেন মানে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার মানে পায়ের সংখ্যা হচ্ছে 0। পায়ের সংখ্যা যদি 0 হয় তাহলে আলটিমেটলি সংকরণ কি হবে, sp3। কেউ যদি মনে করো যে ভাই না কঠিন লাগতেছে, আমি লোন পেয়ার প্লাস সিগমা বন্ধন দিয়েই করব, কোনো সমস্যা নাই ভাই, ওটাতে করলে হবে। দেখাই তোমাদেরকে, দেখো H H H H এরকম ভাবে করছো, তাহলে এখানে সবগুলোই কি সিগমা বন্ধন না? সবগুলো সিঙ্গেল বন্ডই তো সিগমা বন্ধন, তাহলে সিগমা বন্ধন কিন্তু এখানে আছে 4টা, লোন পেয়ার আছে কিন্তু 0, আলটিমেটলি কিন্তু H এর ভ্যালু 4ই আসবে, সংকরণ sp3 আসবে। ঠিক আছে, সেইভাবে করতে পারো, কোনো সমস্যা কিন্তু নাই। ওকে, আচ্ছা এরপরটার মধ্যে কি আছে, তাহলে যেহেতু এটা sp3 সংকরণ তাহলে অ্যাঙ্গেলটা চলে আসবে 109.5 ডিগ্রি, মাথায় রাখতে হবে একটু। ওকে, আচ্ছা এবার যখন কাজ করব তখন কি হয়েছে, এবার আছে H2O। এবার H2 এর মধ্যে কি হয়েছে দেখো, যে অক্সিজেনটা কেন্দ্রীয় পরমাণু 2 আর 6, তাহলে এখানে কি হয়েছে, তাহলে আমার আলটিমেটলি 2টা বন্ধন হয়েছে, আর বাকি 4টা ইলেকট্রন দিয়ে কি হয়েছে, 2টা মুক্ত জোড় হয়েছে। মাথায় রাখতে হবে যে যখনই হচ্ছে তোমার মুক্ত জোড়টা নিয়ে কাজ করতেছি তখন কি হচ্ছে, তখন মুক্ত জোড়ের প্রেজেন্সের কারণে বন্ধন কোণ কিন্তু কমে যাচ্ছে। মনে রাখতে হবে এখানেও কিন্তু সংকলন sp3 আসবে, কারণ দেখো লোন পেয়ার হচ্ছে 2টা, বন্ড পেয়ার হচ্ছে 2টা। ঠিক আছে, যার মধ্যে সবগুলো সিগমা বন্ধন, সো আলটিমেটলি H এর ভ্যালু কিন্তু 2 + 2 করে 4ই আসতেছে। বাট লোন পেয়ার যখনই প্রেজেন্ট আসে তার কারণে কি হয়, বিকর্ষণ বেড়ে যায়, লোন পেয়ার বিকর্ষণ অনেক বেশি। এই জন্য কি হয়, লোন পেয়ার যদি বৃদ্ধি পায় তাহলে বন্ড অ্যাঙ্গেল যেটা আছে সে বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, ডিক্রিজ করবে। তো এই কারণে কি হবে, এখানে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 107 ডিগ্রি, 104.5 ডিগ্রি, সরি একটু ভুল লিখছি, এটা হয়ে যাবে 104.5 ডিগ্রি। ওকে, এই বন্ধ হয়ে গেল আমাদের। এবার এই একই কথাটা আমরা আরেকবার বুঝাবো যেন তোমরা অ্যামোনিয়া ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাও। একই কাজ করো তোমরা আবারও, নাইট্রোজেন এটা কত হয়ে যাবে, 2 আর 5। সো এখানে কি হচ্ছে দেখো তো ভাই, 5টা মধ্যে 3টা মধ্যে বন্ধনে চলে গেছে, তাহলে আলটিমেটলি বাকি একটা কোথায় যাবে, বাকি একটা যাবে হচ্ছে মুক্ত জোড়ে। সো এখানে মোট কি হইলো, মুক্ত জোড় আছে হচ্ছে, লোন পেয়ার আছে হচ্ছে একটা, বন্ড পেয়ার বা সিগমা বন্ধন আছে কয়টা, 3টা। তাহলে H এর ভ্যালু কত, 3 + 1 মানে হচ্ছে 4। তাহলে সংকরণ কি আসতেছে, সংকরণ আসতেছে এখানেও কিন্তু sp3। বাট কি বলছিলাম, যে লোন পেয়ার যখনই হচ্ছে বেড়ে যায় তখন কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়, বিকজ অফ কি, বিকজ অফ বিকর্ষণ। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল 109.5, 109.5 হওয়া উচিত ছিল কিন্তু ওর মতো। ঠিক আছে, ওর মতো 109.5 হওয়া উচিত ছিল, বাট এখানে হবে কত, অ্যাঙ্গেল অল্প একটু কমে 107 ডিগ্রি হওয়ার কথা। ঠিক আছে, একইভাবে কাজ করে ফেলো BCl3 কে নিয়ে। বোরনটা কেন্দ্রীয় পরমাণু আগের পেজে করে আসছো। ঠিক আছে, কি হবে, Cl Cl Cl, তাহলে অবশ্যই মধ্যে কি আছে, লোন পেয়ার হচ্ছে 0 আর সিগমা বন্ধন হচ্ছে 3টা, তাহলে H এর ভ্যালু কত, 3 + 0 মানে হচ্ছে 3। সো আলটিমেটলি sp2 আসবে যার অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার হবে কত, এটা সবচেয়ে বেশি অ্যাঙ্গেল কার আসলো, অ্যাঙ্গেল আসলো হচ্ছে BCl3 এর জন্য। ঠিক আছে, খুবই একটা ইজি জিনিস। ঠিক আছে, ঠান্ডা মাথায় একটু করবা তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার যদি আমি সামনের দিকে যাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আমার CH2 যেটা আছে, এই কার্বন পরমাণুর মধ্যে sp2 এবং অসংকরিত অরবিটাল গুলার ভিতরে আমার অ্যাঙ্গেল কত সেটা জানতে চাইছে।
এবার খুব ঠান্ডা মাথায় বুঝো ভাই, যেহেতু হচ্ছে এখানে CH2 ডাবল বন্ড CH2 নিয়ে কাজ হচ্ছে, তাহলে অবশ্যই এখানের মধ্যে পাই বন্ধন কিন্তু একটা আছে, তাহলে অবশ্যই সংকরণটা কি হবে জৈব যৌগে sp2 হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবার ঠান্ডা মাথায় একটু বুঝবা, কার্বন নিলাম, এখানে ফার্স্ট অফ অল তুমি কি করবা, যেটা sp2 সংকরণ, তুমি আগে এই জিনিসগুলো এঁকে ফেললা, ঠিক আছে? এগুলো হচ্ছে দিলাম, এগুলো আছে আমার কাছে, ঠিক আছে? এখন এখানে কি হলো, এখানের মধ্যে আমি এইচ গুলো বসাই দিলাম, কোনো সমস্যা নাই, এটা হয়ে গেল আমার sp2 গুলা। এবার পাই বন্ধন কেমনে থাকে জানি বলছিলাম, পাই বন্ধন হচ্ছে লম্বা লম্বি থাকে, একটার পাশাপাশি আরেকটা এরকম টাইপের থাকবে স্ট্রাকচারটা, রাইট? তাহলে এবার খুবই ধীরে সুস্থে বুঝবা, দেখো এই জিনিসটা কিন্তু একটা প্লেনের মধ্যে আছে, প্লেনের মধ্যে, তাই না? এই জিনিসটা এরকম টাইপের একটা প্লেনে আছে, আবার এর সাথে ও আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, রাইট? তাহলে বলো তো ভাই, এই প্লেনটার সাথে বা এই প্লেন গুলার সাথে এই অ্যাঙ্গেলটা কি একটু 90 ডিগ্রি না? চিন্তা করে দেখো তো ভাই, অ্যাঙ্গেল গুলা কি 90 ডিগ্রি? চিন্তা করে দেখো, ধরো তোমার কাছে এখানটার ভিতরে এরকম টাইপের, ধরো এই যে এই জিনিসটাকেই অ্যাকচুয়াল বাস্তবে থাকে এরকম, ঠিক আছে? এরকম থাকে, আর এই লম্বা লম্বাটা থাকে এরকম, তাহলে বলো এইটার সাথে এটার অ্যাঙ্গেল কি 90 আসতেছে না? সো এই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে, ঠিক আছে? এরকম ভাবে দেখাইছি আমি 2D এর জন্য, বাট আসলে থাকে কি এরকম টাইপের। তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে বলো তো? তাহলে এটা কিন্তু আমার পাইটা, এটা কিন্তু আমার কি, এটা হচ্ছে আমার আলটিমেটলি ও সংকরিত অরবিটালটা, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কয় ডিগ্রি? 90 ডিগ্রি। সো অ্যান্সার কিন্তু কত? অ্যান্সার কিন্তু 90 ডিগ্রি। দেখো ভাই, এটা কিন্তু খুবই ট্রিকি একটা কোশ্চেন, কারণ দেখো এতক্ষণ পর্যন্ত যখন তুমি টানা কোশ্চেন করে যাচ্ছিলা, তুমি খালি যৌগ দেখছো, অ্যান্সার লিখছো, কিন্তু এখানে কিন্তু যৌগ চাই নাই। কি চাইছে দেখো, চাইছে sp2 এর সংকরণ আর পায়ের সাথে অ্যাঙ্গেল কত। সো ওই অ্যাঙ্গেল কিন্তু কত, ওই অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে আবার 90 ডিগ্রি। কথা বুঝো কিন্তু, যদি sp2 মানে কার্বন কার্বনের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, বা sp2 সংকরণ গুলোর মধ্যে কত চাইতো, তাহলে কিন্তু অ্যান্সার 120, সমস্যা নেই কিন্তু কোনো। কিন্তু হচ্ছে যখন তুমি হচ্ছে এইটার সাথে এটা করতেছো, তখন অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত ডিগ্রি হবে বলতো? অ্যান্সার হবে এই নাম্বারটা, 90 ডিগ্রি। ঠিক আছে? আমাদের একটা অঙ্ক বলে ফেলো তো ভাই, এই যে CH4 এর মতো করে এরকম টাইপের, মাত্র তো অনেকবার করছো, এরকম টাইপের যদি আর কিছু জিনিসপাতি পাই, যেমন এখানে দেখো এরকম টাইপের জিনিসপাতি ছিল, তখন এটা বলছিলাম আমরা sp3, রাইট? তাহলে এখন যদি এরকম টাইপের স্ট্রাকচারের ভিতরে আরেকটু দিয়ে দিই, ধর এখানে CH3 CH, এটা হচ্ছে CH, এটা C ট্রিপল বন্ড CH এরকম দিছি, তাহলে আমাকে বলো এইমাত্র কি বলে আসছিলাম, যে পায়ের সংখ্যা 0 হইলে জৈব যৌগের সংকরণ হয় sp3, পায়ের সংখ্যা যদি একটা হয় হয়ে যায় sp2, পায়ের সংখ্যা যদি দুইটা হয় তাহলে কি হয়? sp। ক্লাসের শুরু থেকে কিন্তু এটা বলে শুরু করছিলাম, তাই না? সংকরণের ইন্ট্রোডাকশনের সময় তখন কি করবা বলো তো? তখন সুন্দর করে তুমি এবার যোগ করবা। বলো এখানের মধ্যে শুরুতেই ও কি সিঙ্গেল বন্ডে আছে, তার মানে এখানে কোনো পাই নাই, পাই না থাকলে যেহেতু এখানে পায়ের সংখ্যা 0, তো সংকরণ কি আসবে? sp3। এখানের ভিতরে দেখো তো একটা পাই কিন্তু আছে, সো এটা কি হয়ে যাবে? sp2। এখানে কিন্তু একটা পাই আছে, সো এটাও কি হয়ে যাবে? sp2। অপর দিকে এখানে কিন্তু তিনটা আছে, তিনটা মানে কি পাই কয়টা? পাই এখানে আছে দুইটা, তো এই কার্বনও হয়ে যাবে sp, এই কার্বনও কি হয়ে যাবে? sp। সহজ হিসাব, ঠিক আছে? খুব সহজ জিনিস, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়ে যায়। ওকে, তো এখন খুব ধীরে সুস্থ করে তুমি এরকম ভাবে যে কোনোটাই বের করতে পারো। ধরো তুমি এখানে CH3 CO CH3, ধরো এখানে CH ডাবল বন্ড CH2 কে নিচ্ছ, ধরো ধরে নাও, হ্যাঁ, তখন কি করবো বলতো? এটা হচ্ছে কি, এটা কি বলতো? এটা হচ্ছে আলটিমেটলি সিঙ্গেল বন্ড sp3, এখানে ডাবল বন্ড চলে আসছে, এটা কি আসবে? sp2, এটা আবার কি sp2, এটা আবার কি sp2। এই হচ্ছে আমার বেসিক অবস্থাটা আর কি, ঠিক আছে? কিন্তু কেন আমি বারবার পাই দিয়ে হিসাব করাচ্ছি, কারণ যদি এরকম কিছু একটা হয়, ধরো এখানে CH দিছি, ডাবল বন্ড এখানে চলে আসছে CH3, তাহলে খেয়াল করো কিন্তু আবার এখানের মধ্যে সে পায়ের সংখ্যা হচ্ছে 0, তাহলে সংকরণ sp3 সহমত। আবার এই কার্বনেও কিন্তু পাই একটা, তো এখানেও কি বলতো? এখানে হচ্ছে sp2। কিন্তু পরেরটার মধ্যে যখন তুমি কাজ করবা, তখন খেয়াল করে দেখো ভাই, এখানেও কিন্তু একটা পাই আছে, এখানেও কিন্তু একটা পাই আছে, তাহলে অ্যাকচুয়ালি মাঝখানে কার্বনটায় পাই কয়টা? দুইটা, ঠিক আছে? এই জন্য মাঝখানে কার্বনটার সংকরণ কিন্তু হয়ে যাবে sp। সহজ কথা বুঝো কিন্তু, এই কার্বনের দুই সাইডে একটা করে পাই আছে, তাহলে মোট পাই কয়টা? মোট পাই হচ্ছে দুইটা, এই জন্য সংকরণ কি আসবে? সংকরণ আসবে sp। ঠিক আছে? পরেরটা কাজ করো, পরেরটার মধ্যে আবার এখানে একটা পাই আছে, তো এখানে যেহেতু একটা পাই, তাহলে সংকরণ হয়ে যাবে sp2। পরেরটার মধ্যে কোনো পাই নাই, 0, তাহলে সংকরণ হয়ে যাবে sp3। তো এই যে জৈব যৌগ, এবার যেমনি ইচ্ছা দেখ না কেন, তুমি কি এখানের মধ্যে আলটিমেটলি সিগমা আর পাই এগুলো হিসাব করে আলটিমেটলি পাই সংখ্যা দেখে 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 আলটিমেটলি সংকরণটা লিখতে পারবা না? ওই জিনিসটা কিন্তু আমি বুঝাতে চাইছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার এই পার্টটুকুর পরে তাহলে এবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো এখানে কি বলছে। এখানে বলছে CH3OH, তাহলে এবার দেখো তো ভাই, H
এইচ এইচ, এখানে আছে ও এইচ। এবার তোমরা আমাকে ঠান্ডা মাথায় বলো ভাই, পুরা জৈব যৌগের ভিতরে কোন জায়গার মধ্যে আবার কোনো ডাবল বন্ড কি আসছে বা ট্রিপল বন্ড কি আসছে? আসে নাই। তাহলে যদি না আসে তাহলে আলটিমেটলি এখানে কোনো পাই বন্ধন কি আছে? নাই কিন্তু। তাহলে যেহেতু পাই বন্ধনের সংখ্যা হয়ে যাবে 0, পাই বন্ধনের সংখ্যা হয়ে যাবে 0, তাহলে কি বলছি সংকলনটা কি হয়ে যাবে? sp3। সুন্দর করে এখানে sp3 টা দাগায় ফেলো। তাহলে অ্যানসার কত নাম্বার হবে? অ্যানসার হবে এই ডি নাম্বারটা। ঠিক আছে, এই হচ্ছে আর কি বেসিক ব্যাপারটা আর কি। ওকে, তাহলে এখন পরেরটার মধ্যে যদি যাই, কি বলছে কোশ্চেন? বলছে নিচের কোনটির সংকলন sp3 হইতে পারে। তো চলো আমরা একটু ভেঙে দেখি আগে এগুলোকে। এখানের মধ্যে কি হয়েছে? এইচ আর সিএন কে নিয়ে কাজ করতেছো। তাহলে এখন আমাকে বলো, এখানে ট্রিপল বন্ড চলে আসছে। ট্রিপল বন্ড মানে কি বলতো? যে এখানের মধ্যে আলটিমেটলি পায়ের সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। তাহলে অবশ্যই যদি পাই 2টা হয় তাহলে সংকলন কি হয়ে যাবে? sp। অপর দিকে এখানে কি আছে? সি ট্রিপল বন্ড, এখানে এইচ, এখানেও কি এইচ। যেহেতু এখানের ভিতরে আলটিমেটলি পায়ের সংখ্যা হচ্ছে 2টা, তাহলে এখানে সংকলন কি আসবে? sp আসবে। আবার একটু খেয়াল করে দেখেন তো এখানে কি হয়েছে? এখানে হচ্ছে আছে bf3 f f f। তাহলে এখানে কি হচ্ছে? টোটাল 3টা সিগমা। কি বলছিলাম যে এখানে সিগমা হচ্ছে 3টা, লোন পেয়ার হচ্ছে 0। তাহলে আলটিমেটলি কি হয় বলতো? আলটিমেটলি হচ্ছে সিগমা প্লাস লোন পেয়ার নিয়ে হাইব্রিডটা বের করতে হয়। তাহলে কত হয় হাইব্রিড বলতো? 3 + 0 মানে 3। তাহলে সংকলন হয়ে যাবে sp2। তাহলে এখন দেখো ভাই, আমি এটা বুঝতে চাচ্ছি যে জৈব যৌগ থাকলে তোমার পাই দেখে কাজ শেষ, আর অজৈব যৌগ থাকলে তুমি হচ্ছে এরকম স্ট্রাকচার থেকে কাজ করলে ব্যাপারটা ইজি হয়। ঠিক আছে, এখন শর্টকাট যদি থাকে আমার কাছে, আমি কেন ইউজ করবো না? এটাও কিন্তু ওই একই সিস্টেমে বের করা যাবে, অবশ্যই যাবে। যেমন তোমরা বের করে দেখাই, ধরো এখানে তুমি এখানে ধরতেছো এখানে একটা সিগমা আছে, একটা সিগমা, তাহলে মোট কয়টা সিগমা হলো? তাহলে সিগমা সংখ্যা 2টা, লোন পেয়ার 0। সো আলটিমেটলি এখানে কিন্তু হাইব্রিড বের করা যাবে। হ্যাঁ, যেখানে 2 + 0 মানে হচ্ছে 2, তার মানে লোন পেয়ার প্লাস সিগমা, এটা দিয়ে কিন্তু সবগুলোরই বের করা সম্ভব, শুধু তুমি স্ট্রাকচারটা জানো। ঠিক আছে, এখন কেন হচ্ছে আমরা জৈব যৌগটা এরকম পাই গুনে গুনে করাচ্ছি? কারণ তাড়াতাড়ি হয়। হ্যাঁ, কারণ এক্সাম হলে কিন্তু টাইমটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট কেসে আসো। এখানে NH4+ চলে আসছে। তাহলে এবার বলো তো ভাই, এখানে কি স্ট্রাকচার একটু আগে পরে আসছিলাম, এইচ এইচ এইচ, আর এখানে কি করছিলাম? ওর মুক্ত জোড়টা H+ কে দিয়ে দিছি, এটা কিন্তু পড়াইছি তোমাদেরকে। তাহলে বলো তো ভাই, এখানে আলটিমেটলি মুক্ত জোড় কিন্তু আর নাই, এটা কিন্তু সন্নিবেশ হয়ে গেছে। ভালো করে বুঝো ভাই, এখানে কিন্তু সন্নিবেশ বন্ধন হয়ে গেছে। তাহলে আলটিমেটলি এখানে সিগমা বন্ধন কিন্তু 4টা, 3টা নিচের জন্য, আর উপরে সন্নিবেশটাও কিন্তু কি একটা সিগমা হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, আর তাহলে বলো তো ভাই, লোন পেয়ার কতগুলো আছে? 0। তাহলে আলটিমেটলি হাইব্রিডাইজেশন কত আসবে? আসবে হচ্ছে 4টা। তাহলে সংকরণ কি বলো দেখি? sp3। সহজ হিসাব। ঠিক আছে, একদম বেসিক জিনিসপাতি। ওকে, আচ্ছা এবার তাহলে খেয়াল করে পর্যন্ত কাজ করে ফেললাম। তাহলে এখানে কোশ্চেন কি করছে দেখো, AlCl4- এর আকার কিরকম টাইপের হবে? তাহলে এবার ঠান্ডা মাথায় করে ফেলো ভাই। এখানে যখন আমি সবকিছু করে ফেলছি, তাহলে এবার সবকিছু করে ফেলে ঠান্ডা মাথায় অ্যান্সার দিয়ে ফেলো। কি হচ্ছে এখানে বলতো? AlCl4- নিয়ে কাজ হবে। তাহলে এবার এখানটার ভিতরে অ্যালুমিনিয়াম আছে, এখানে কি আছে? ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এখানে হচ্ছে কি Cl-, এই পার্টটুকু চলে আসছে। ওকে, আচ্ছা এখানের মধ্যে একটু জিনিস ভাই একটু খাটা যাবে? আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে আসছি, সেটা হচ্ছে AlCl4- এর আকার কেমন হবে। এখন এটা গঠনটা যদি আমরা একটু আঁকতে চাই তাহলে একটু দেখবো, কারণ গতদিন আমরা কিন্তু এটা স্ট্রাকচার টাইপের একটু বেসিক জিনিসটা জানছিলাম। এবার ও গঠনটা হচ্ছে এরকম টাইপের, যেখানে হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, এখানে হচ্ছে Cl, এখানেও Cl, এখানেও Cl। কিন্তু এবার কিন্তু Cl- যেটা আছে, এই Cl- এবার কিন্তু ইলেকট্রনকে দান করতেছে। ঠিক আছে, এবার দেখো তো ভাই, এখন এখানে Cl- ছিল, এই Cl- সাথে ওর কিন্তু আলটিমেটলি সন্নিবেশ বন্ধন একটা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তাতে কি আমার কিছু যায় আসে? অ্যান্সার হচ্ছে না। এখানে যখন তুমি কাজ করবা তখন কিন্তু সেম জিনিসটাই থাকতেছে, যে আলটিমেটলি আমার কয়টা সিগমা হলো, কয়টা পাই হলো। আমার দেখার বিষয় না যে কে কাকে দিচ্ছে, আমার দেখার বিষয় হচ্ছে টোটাল কয়টা সিগমা কয়টা পাই। গুণ, এখানে একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, 4টা সিগমা। তাহলে এখন এখানে কি হয়েছে? 4টা সিগমা বন্ধন হয়েছে, আর এখানে কি হয়েছে? 0 সংখ্যক পাই আছে, লোন পেয়ার সংখ্যাও 0 আছে। তাহলে আলটিমেটলি আমার যেহেতু 4টা আসছে, তাহলে হাইব্রিড কত আসবে বলেন তো? এখানে হাইব্রিড আসবে হচ্ছে 4 + 0 4, তার মানে হচ্ছে সংকলন আসবে কত? sp3। তাহলে বলতো ভাই, sp3 যদি হয় তাহলে আলটিমেটলি কিরকম টাইপের গঠন করতেছে, যেখানে আমার কোনো লোন পেয়ার নাই, সেটা অবশ্যই একটা চতুস্তলকীয় আকৃতি গঠন করতেছে। তাহলে অ্যান্সার হবে কি? চতুস্তলকীয়। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের পেজে চলে যাই। এখানে এবার অ্যামোনিয়া বা এরকম টাইপের যে স্ট্রাকচার গুলো আছে, এবার এই পার্টটুকুতে আমি একটু ফোকাস করতে চাই, এই কারণে যে একটা জিনিস খুব ভালো করে দেখো ভাই, আমি বারবার করে এখানে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে যখন এখানে CH4 ছিল, CH4 ছিল, তখন এখানে কি ছিল? যে লোন পেয়ার সংখ্যা হচ্ছে 0,
কারণ ওর কোনো হাতে কিন্তু কি নাই, ফাঁকা নাই। আবার এখানটার ভিতরে সিগমা বন্ধন কয়টা গুনে ফেলো, একটা দুইটা তিনটা চারটা সিগমা বন্ধন ছিল, রাইট? এই জন্য ওর সংকরণটা মানে হাইব্রিড কিন্তু অনেকবার করছি, ঠিক আছে, আমি আর করে দেখাচ্ছি না। 4 আসবে আর এখানে হচ্ছে সংকরণ আসবে sp3, এবং তখন কিন্তু অ্যাঙ্গেলটা 109.5 ডিগ্রি ছিল, রাইট? কিন্তু পরবর্তীতে যখন তুমি চলে গেছো এই পেজটাতে, তখন এখানে চলে আসছিল অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ভিতরে কয়টা মুক্ত জোর? একটা মুক্ত জোর। কারণ কি আমরা কিন্তু একটু বিনাশে বলে আসছিলাম যে ভাই 1s2 2s2 2px1 সরি 2px1 2py1 2pz1। তাহলে এখন দেখো যেহেতু 2D বলতে কোনো কিছু এক্সিস্ট করে না, তাহলে ওর কিন্তু এই জোড়াটা কি হবে, লোন পেয়ার, আর বাকিগুলো কি করবে, বন্ড পেয়ার, তাই না? এই জিনিসটা বারবার করে বলে আসছি আজকে ক্লাসে। তাহলে দেখো ভাই শেষ পর্যন্ত এখানে কি টিকলো, লোন পেয়ার আসছে হচ্ছে এখানে একটা, এখানে আলটিমেটলি সিগমা বন্ধন কয়টা, তিনটা। তাহলে মোট সবসময় আমার হাইব্রিডেশন কয়টা আসলো, হাইব্রিড আসলো হচ্ছে 3 + 1 মানে হচ্ছে 4, সংকলন চলে আসবে কত, sp3। তাহলে এখন মনে রাখতে হবে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের কাছে বিকর্ষণ আছে 3 রকমের। কি কি 3 রকমের? একটা হচ্ছে লোন পেয়ার, লোন পেয়ারের বিকর্ষণ, লোন পেয়ার, লোন পেয়ারের বিকর্ষণ। একটা আছে লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ, আর একটা আছে কি, বন্ড পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ। দেখো ভাই ইলেকট্রন বিকর্ষণ করে, রাইট? এলপি মানে হচ্ছে লোন পেয়ার, পিপি মানে হচ্ছে বন্ড পেয়ার, এটা আমরা জানি সবাই, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে এলপি মানে লোন পেয়ার, লিখিয়ে দিচ্ছে তোমাদের জন্য লোন পেয়ার, আর এখানে বিপি মানে কি, বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার। এখন খেয়াল করো ভাই, এই যে আমি জিনিসগুলো ভেঙে লিখলাম বা লিখে দিছি, সেটা মনে রাখতে হবে লোন পেয়ারটা সবসময় আলটিমেটলি কি করতেছে, সবসময় আলটিমেটলি যেটা করতেছে সেটা হচ্ছে লোন পেয়ার জিনিসটা সবসময় কোনো বন্ধনে যাচ্ছে না, যার কারণে তার কিন্তু কোনো এনার্জি লস নাই। কিন্তু যেই হচ্ছে আমার বন্ড তৈরি করতে ইলেকট্রনটা যাচ্ছে, সেই ইলেকট্রনটা কিন্তু কিছু এনার্জি ছেড়ে দিতে হচ্ছে, রিলিজ করতে হচ্ছে, কারণ তোকে সক্রিয় শক্তি বা কিছু একটা অর্জন করতে হচ্ছে, ফলে কিছু এনার্জি তাকে ছাড়তে হচ্ছে। সো আলটিমেটলি কি করতে হয় বলতো ভাই, এই জন্য লোন পেয়ার গুলার মধ্যে এনার্জি লস নাই, সে সর্বোচ্চ এনার্জি নিয়েই আছে। কিন্তু বন্ড পেয়ারে যারা যাবে তারা কিন্তু কিছু এনার্জি লস করতেছে, যার কারণে কি হইতেছে, কিছু এনার্জি লস হওয়ার কারণে তার শক্তিটা কমে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি পাই বলতো, লোন পেয়ারটা তার সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আসে, যার কারণে লোন পেয়ারের বিকর্ষণটাও সর্বোচ্চ হচ্ছে। আবার যখনই একটা বন্ড পেয়ার আসছে, তখন কি তার শক্তিটা একটু কমে গেছে না, একটু কমে গেছে, তাই এখানে আরেকটু কমলো, এখানে লাস্টে গিয়ে বন্ড পেয়ার সবচেয়ে বেশি কমলো। তাহলে যখন তুমি এখানে অ্যামোনিয়াকে নিয়ে কাজ করতেছিলা, এই অ্যামোনিয়াটা কিন্তু লোন পেয়ার, তার মানে ওর বিকর্ষণটা সর্বোচ্চ, রাইট? তাহলে যেহেতু বিকর্ষণটা সর্বোচ্চ, এই জন্য ও কিন্তু এই সাইড থেকেও চাপ দেয়, এই সাইড থেকেও চাপ দেয়, তাই অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল 109.5, আর দুই সাইডের বিকর্ষণের কারণে আলটিমেটলি অ্যাঙ্গেল কমে কত হয়ে যায়, 107 ডিগ্রি হয়ে যায়। এই একই কাজ যদি আমি আরেকবার করি H2 এর জন্য, তাহলে কি দাঁড়ায় দেখো তো ভাই, এখন H2 এর ভিতরে আলটিমেটলি দুইটা মুক্ত জোড় আছে, দুইটা মুক্ত জোড়। তাহলে বলতো ভাই একটা মুক্ত জোড় বেশি বিকর্ষণ করবে না দুইটা মুক্ত জোড় বেশি বিকর্ষণ করবে? অ্যান্সার হচ্ছে দুইটা মুক্ত জোড় বেশি বিকর্ষণ করবে। তাহলে যখন দুইটা মুক্ত জোড় বেশি পরিমাণে বিকর্ষণ করবে, তখন ওরা কি চাপ আরো বেশি দিবে? যদি চাপ আরো বেশি দেয়, তাহলে অবশ্যই বন্ড অ্যাঙ্গেল আরো বেশি কমে যাবে, তাহলে অবশ্যই এর অ্যাঙ্গেলটা আরো বেশি কমে যায়, এই জন্য এর অ্যাঙ্গেল পাওয়া যায় 104.5 ডিগ্রি। এই হচ্ছে আমার বেসিক ফরমেশন, ঠিক আছে? তাহলে এখন দেখেন এই একই জিনিস আমি এটা বুঝাতে চাচ্ছি শেষ পর্যন্ত, যে এখানটার ভিতর যখন তুমি কাজ করতেছো, যে এই CH4, এই হচ্ছে আমার অ্যামোনিয়া, আর এই হচ্ছে আমার H2, এই তিনটার ভিতরে আলটিমেটলি সংকরণটা সেম ছিল sp3, কিন্তু লোন পেয়ারটা বেড়ে যাওয়ার কারণে ওর বন্ড অ্যাঙ্গেল কিন্তু কি হয়েছে, ওর বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু কমে গেছে, ঠিক আছে? এবার এখানে একটা ঠান্ডা মাথায় চিন্তা করবা, সেটা কি, সেটা হচ্ছে এখন ধরো তোমার কাছে আছে NO2-, এখানে আছে NO2, আর এখানে আছে হচ্ছে NO2+। এখন তোমাকে কোশ্চেন করছে যে এই তিনটার ভিতরে কার বন্ড অ্যাঙ্গেলটা বেশি হইতে পারে। কোশ্চেন কি, কোশ্চেন হচ্ছে কার বন্ড অ্যাঙ্গেলটা বেশি হইতে পারে, ঠিক আছে? বেশি হইতে পারে বা কম হইতে পারে, তোমার ইচ্ছা। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে এখানে হচ্ছে মাইনাস চার্জ, ঠিক আছে? মাইনাস চার্জ যেহেতু, তাহলে ওর কাছে কি ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি না, ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি, রাইট? ইলেকট্রন সংখ্যা যেখানে বেশি, সেখানে লোন পেয়ারের প্রেজেন্স থাকার পসিবিলিটিও কি, প্রেজেন্স কিন্তু থাকার পসিবিলিটি বেশি, ঠিক আছে? প্রেজেন্স বেশি থাকে, তার ফলে কি হয় বলতো, বন্ড অ্যাঙ্গেল যেটা আছে, সে বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে আলটিমেটলি কমে যায়, হ্রাস পায়, ঠিক আছে? কিন্তু যেখানে হচ্ছে NO2+ আছে, সেখানে কি ইলেকট্রন আছে কম,
আর ইলেকট্রন যেখানে কম সেখানে লোন পেয়ারের প্রেজেন্সও কি আছে, লোন পেয়ার প্রেজেন্সও কিন্তু কম আছে, ফলে আলটিমেটলি আমার বন্ড অ্যাঙ্গেল কি হয়, বন্ড অ্যাঙ্গেল কিন্তু আলটিমেটলি বেড়ে যায়। এখন শোনো, এটা কিন্তু অ্যাকচুয়াল ব্যাখ্যা না। এখন আমি তোমাকে কেন কোশ্চেনটা করছি, কারণ তোমাকে কোশ্চেনের সিকোয়েন্স জিজ্ঞেস করবে, তোমার এটা জানার দরকারই নেই যে এখানে সংকরণ কত হইছে, এটা বুঝো। তোমার খালি এইটুক জানা দরকার যে এই যে NO2 মাইনাস, NO2 আর NO2 প্লাস, এই তিনটার ভিতরে কোথায় ইলেকট্রন বেশি কোথায় ইলেকট্রন কম, এইটুক পারলে কিন্তু তুমি জিনিসটা অ্যান্সার বের করতে পারতেছো, যে যেখানে আমার কি আছে প্লাস সেখানে ইলেকট্রন কম তাই বন্ড অ্যাঙ্গেল বেশি। ঠিক আছে, জাস্ট এইটুক অ্যাঙ্গেলের ব্যাপারটা জানলেই আমার চলবে। ঠিক আছে, এইটুকু জানলেই আমার চলবে, বুঝছি। এটা কিন্তু অ্যাকচুয়াল এক্সপ্রেশন না, আমি আবারও বলতেছি, তুমি যদি সিগমার পাই বর্ণ আকারে ভেঙে দেখো তাহলে তুমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সংকরণ বের করতে পারবা। ঠিক আছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি এক্সাম হলে তুমি কিভাবে চিন্তা করবা, আমি জাস্ট তোমাকে ওই ট্যাকটিক্সটা বলতেছি। ঠিক আছে, ভালো করে বুঝো, কিন্তু এটা কিন্তু জাস্ট এক্সাম ট্যাকটিক্স বলতেছি, এক্সাম ট্যাকটিক্স বলতেছি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল ব্যাখ্যা না। ঠিক আছে, তুমি যদি সিগমার পাই বর্ণ আকারে ভেঙে করো তাহলে তুমি অ্যাকচুয়াল সংকরণ গুলো বের করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো পুরো পেজটা যদি আমি এখানে সাম আপ করে ফেলি তাহলে কি কি পাচ্ছি, আমি এখানে শেষ পর্যন্ত পাচ্ছি এই জিনিসটাই যেটা এতক্ষণ ধরে অনেকবার করে বলছি, যে কার্বন অক্সিজেন, এখানে আছে কি নাইট্রোজেন। সেখানের মধ্যে কি হয়েছে, কার্বন অক্সিজেন নাইট্রোজেনের ভিতরে এখানে আছে আমার কি লোন পেয়ার সংখ্যা 0, এখানে লোন পেয়ার সংখ্যা কয়টা আছে 2টা, আর এখানে লোন পেয়ার আছে কয়টা 1টা। আর এই যে এই কথাটাই লোন পেয়ারের বিকর্ষণ কি সর্বোচ্চ হয়। তো এখানের মধ্যে একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি, যে শুধুমাত্র sp3 সংকরণের জন্য শর্টকাটের মধ্যে বলতেছি, যে একটা শর্টকাট মনে রাখতে পারো তোমরা, আমি আমার সময় মনে রাখতাম আর কি, যে একটা লোন পেয়ার যদি বাড়ে sp3 সংকরণের জন্য, একটা sp3 সংকরণের জন্য লোন পেয়ার একটা বাড়লে অ্যাঙ্গেল 2.5 ডিগ্রি করে কমে যায়। বুঝছো, অ্যাঙ্গেল কি করে 2.5 ডিগ্রি করে কমে যায়। যেমন দেখো এখানে কত ছিল লোন পেয়ার 0, তাহলে এখানে হচ্ছে 109.5 ডিগ্রি। আবার এখানে লোন পেয়ার একটা বাড়ছে, একটা লোন পেয়ার বাড়লো, ফলে কি হবে 2.5 ডিগ্রি কমে যাবে, ফলে ভাই 109.5 মাইনাস 2.5 তাহলে কত হয় বলতো 107 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, আবার এখানে লোন পেয়ার চলে আসছে কয়টা 2টা, তাহলে এখানে কি আরেকটা লোন পেয়ার বাড়ছে, তাহলে আরেকটা লোন পেয়ার বাড়লে আরেকটা 2.5 ডিগ্রি কমে যাবে, তাহলে আবার কমাও, তাহলে এই যে 107 ডিগ্রি যেখানে আসছিল এটা থেকে আমি কি করছি আবার 2.5 ডিগ্রি কমাই দিছি, ফলে অ্যান্সার চলে আসে 104.5 ডিগ্রি। ঠিক আছে, তো যত শর্টকাট কিন্তু অ্যাকচুয়াল নিয়ম না, কিন্তু ওই যে এক্সাম হলে যেমন তোমার মনে থাকে। ঠিক আছে, এইটা কিন্তু সবসময় খাটাতে যাও না, সবসময় মিলবে না। ঠিক আছে, তুমি যদি এখানে sp3 নিয়ে মানে লাইক তুমি ধরো কাজ করতেছো পিসিআর H2S আর H2O নিয়ে, তখন তুমি দেখবে ব্যাপারটা মিলবে না। H2 এর জন্য অ্যাঙ্গেল হয় 107 ডিগ্রি, কিন্তু H2S এর জন্য আবার অ্যাঙ্গেল ডিগ্রি হয়ে যায় 92 ডিগ্রি, অ্যাঙ্গেল কিন্তু মিলবে না। ঠিক আছে, সো এটা কিন্তু সবসময় মিলাতে পারবে না, আমি লিখে দিচ্ছি এখানে যে H2 এর জন্য হয় 104.5 ডিগ্রি, কিন্তু আবার ওই H2S এর জন্য এটা হয়ে যায় কত 93 ডিগ্রি, সরি এখানের মধ্যে হচ্ছে 93 ডিগ্রি হয়ে যায়। সো এই শর্টকাটটা কিন্তু সব সময় সত্য না। ঠিক আছে, খুব সাবধান এসব ক্ষেত্রে, যে শর্টকাট যেখানে যেখানে বলতেছি, সো এই শর্টকাটটা কিন্তু অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, শর্টকাট যেটা আছে সেই শর্টকাটটা অন্য কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না। ঠিক আছে, সো এই শর্টকাট গুলো খুব স্পেসিফিক, যে যে কোশ্চেন গুলো বেশি আসে স্পেসিফিক ওই জায়গায় এটা অ্যাপ্লাই করা যায়। আমি কি বুঝতে পারছি? ঠিক আছে, আচ্ছা তাহলে যদি পরের পেজে যাই, তাহলে এই যে এখানের মধ্যে আমরা চলে আসছি আমাদের পরের কোশ্চেনে, কি করছে কোন জিনিসটা সরলরৈখিক নয়। তাহলে এখন দেখো ভাই কার্বন ডাই অক্সাইড চলে আসছে, কার্বন ডাই অক্সাইডটা অবশ্যই কি আছে এখানে এই সিগমা দুইটা সিগমা আছে, লোন পেয়ার 0, তো এখানে কি হচ্ছে হাইব্রিড চলে আসছে হচ্ছে 2, তো আমার সংকরণ কত আসবে sp, তো অবশ্যই এটা সরলরৈখিক হবে। একইভাবে তুমি যখন কাজ করতেছো এটা নিয়ে, এটার মধ্যে কি আসছে ট্রিপল বন্ড চলে আসছে, তার ট্রিপল বন্ড মানে কি এখানে 2টা পাই আছে, 2টা পাই মানে কি বলতো সংকরণ হয়ে যাবে sp, তার মানে এটাও কি সরলরৈখিক। আবার অপর দিকে এখানে O2 আছে, O2টাও কিন্তু কি সরলরৈখিক, তার মানে বাকি সবগুলাই কিন্তু সরলরৈখিক। তাহলে একমাত্র সরলরৈখিক না কে, একমাত্র সরলরৈখিক না হচ্ছে এখানটার ভিতরে যে সালফারটা আছে সে সালফারটা, কারণ ওর কাছে কিন্তু মুক্ত জোরের প্রেজেন্স আছে। ঠিক আছে, কেমনে বের করলাম, যে ভাই এখানে 2 8 6 আছে 6, এখন হাইড্রোজেন তো ডাবল বন্ড করতে পারে না, পারে না, তো প্রত্যেকটা হাইড্রোজেন ও সালফারের সাথে একটা করে বন্ড করছে, তাহলে ওর কাছে 2টা বন্ড চলে গেল, বাকি আছে কয়টা 4টা, 4টা মানে কয়টা মুক্ত জোর বলতো 4টা মানে ওর কাছে মুক্ত জোর কিন্তু আছে হচ্ছে 2টা, সহজ হিসাব। ঠিক আছে, সো এখন এই যে পার্টটুকু আছে ওই পার্টটুকু নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে, সো ওর অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে কয় ডিগ্রি আসবে 92 ডিগ্রি সামথিং আসবে। ঠিক আছে, সো এখন এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, যে ভাই এখানে যখন তুমি কাজ করতেছো সরলরৈখিক মানে কোণ কত ডিগ্রি, সরলরৈখিক মানে কিন্তু কোণ 180 ডিগ্রি, কিন্তু এখানে কি 180 ডিগ্রি হওয়ার কোনো চান্স আছে, অ্যান্সার হচ্ছে না। সো এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি আসলো 93 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত H2S। ঠিক আছে, তোমরা উল্টা কাজও করতে পারো, যে ভাই বাকি 3টা আমার সরাসরি সরলরৈখিক হইছে, তাহলে বাকি একটাটা আমি জানি না, না জানা থাকলে কিন্তু পারবা এটা, যে বাকি 3টা সরলরৈখিক হইছে এই একটা হয় না, তার মানে এটাই অ্যান্সার। কথা বুঝছো? ঠিক আছে, আচ্ছা এখন দেখো ভাই
এই পার্টটুকুর মধ্যে আমরা এখানে চলে আসছি, দেখো এটাই আমরা আগের পেজে কিন্তু করছিলাম যে ভাই এখানে H2S চলে আসছে, সালফার, এখানে হাইড্রোজেন ছিল, দুইটা মুক্ত জোর, তো একটু বেন্ড হয়ে যায় লোন পেয়ার প্রেজেন্সের কারণে, সো অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়ে গেছে 92.1 ডিগ্রি। ঠিক আছে, একদম আগের পেজ পরের পেজের মধ্যে একদম সিমেট্রিক্যাল রাখছি যেন ভাই পরের পেজ আগের পেজ মিলে তোমার বড়টা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে খেয়াল করো ভাই, পরের পেজের মধ্যে যখন কাজ করব এতক্ষণ পর্যন্ত যা যা কিছু পড়ছো ওই জিনিসটার সংকলন এখানে আরেকটু জিনিসটাকে আরেকটু ভ্যালিডলি তুলে ধরা হয়েছে। যে জৈব যৌগের সময় যদি পায়ের সংখ্যা 0 হয় তাহলে কি হয়েছে sp3, পায়ের সংখ্যা যদি কত হয়ে যায়, পায়ের সংখ্যা যদি একটা হয়ে যায় এখানে হয়ে যাবে কত sp2, আর পায়ের সংখ্যা যদি দুইটা হয়ে যায় তাহলে সংকলন কি হয়ে যাবে sp। জাস্ট একটু মনে করায় দেওয়া, কারণ এগুলো স্ট্রাকচার এখানে দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত আমি অনেকবার করে বলছি বাট স্ট্রাকচারের ছবি কিন্তু কোনো পেজে দেখাই নেই, এখানে স্ট্রাকচারের ছবিগুলো আছে, খেয়াল করো যদি, তাহলে এখানের মধ্যে কি হয়েছে যখন তুমি এখানে CH3 ছবি আঁকতেছো, CH3 যেখানে কোনো পাই নাই, তখন একটা কার্বন এবং এখানে কিন্তু হাতে 3টা হাইড্রোজেন আছে, আর এখানে কিন্তু আরেকটা কার্বন তার মধ্যে সিঙ্গেল বন্ড, আবার এখানে কি হাইড্রোজেন এই জিনিসটা হচ্ছে এখানে। ঠিক আছে, অপর দিকে এখানে যখন তুমি কাজ করতেছো এইটা হচ্ছে একটা কার্বন, এটা একটা কার্বন, এইখানে মাঝখানে ডাবল বন্ড হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে একটা পাই, আর এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এই জিনিসটা হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখো ভাই এখানটা যখন তুমি কাজ করতেছো এই অ্যাঙ্গেলটা কিন্তু কত ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কিন্তু আলটিমেটলি 120 ডিগ্রি। বা এখানে যখন তুমি কাজ করতেছো তখন এই অ্যাঙ্গেলটা কত বলতো 109.5 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে যখন তুমি কাজ করবা তখন তুমি কি পাচ্ছ, এই কার্বন ট্রিপল বন্ড, এখানে হাইড্রোজেন, এবং এই অ্যাঙ্গেল গুলো কিন্তু আসলে কি বলতো 180 ডিগ্রি। সো এখানেও কিন্তু অ্যাঙ্গেল গুলো আমরা ইজিলি প্রেজেন্টটা দেখতে পারতেছি। ঠিক আছে, সো এই যে পুরো ব্যাপারটা কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। ওকে, আচ্ছা তাহলে এবার যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে আমরা কি পাচ্ছি এবার দেখো সুন্দর করে, এই যে দেখো ক্লাসের শুরুতে কিন্তু তোমাদেরকে এগুলো পড়ে আসছিলাম, হ্যাঁ এখানে আবার একটু প্র্যাকটিস চলে আসছে, হাইড্রোজেন ডাবল বন্ড CH2 টাইপের। তাহলে এবার তোমরা আমাকে ঠান্ডা মাথায় অ্যান্সার দাও। ঠিক আছে, কি বলছিলাম যে এটার মধ্যে কোনো কি নাই, এটার মধ্যে কোনো পায়ের সংখ্যা হচ্ছে 0, তো সংকরণ কত আসবে sp3। এখানে পায়ের সংখ্যা কত বলতো একটা, তো সংকরণ কত হবে sp2। এইখানটার মধ্যে যখন কাজ করতেছি পায়ের সংখ্যা হচ্ছে কত একটা, তার সংকরণ চলে আসবে sp2। তাহলে আলটিমেটলি কয় ধরনের সংকরণ এখানে পাওয়া গেল বলতো দুইটা, sp2 আর sp3। তো এখন দেখো তো ভাই কোনটার মধ্যে অ্যান্সার আসছে, এটা হচ্ছে সি নাম্বারটা, sp2 আর sp3। ঠিক আছে, আচ্ছা পরে পেয়ে যদি আমরা একটু যাই তাহলে এবার আমরা কিছু, এতক্ষণ অনেক কিছু নিয়ে কাজ করছি বাট এখন কিছু শর্টকাট আছে। লাইক ধরো তোমার কাছে কোনো একটা অ্যানায়ন আসছে বা এমন কিছু আসছে এটা তুমি স্ট্রাকচারটা জানো না, তো এখন স্ট্রাকচার যদি না জানা থাকে আমার কাছে তখন তো আমি লোন পেয়ার প্লাস সিগমা লিখতে পারবো না, কারণ আমি তো জানি না লোন পেয়ার কয়টা আছে সিগমা কয়টা আছে, রাইট? তোমাদের মাথায় তখন এটাই ঘুরছে, তখন ওই জায়গার জন্য আমরা এটা ইউজ করতে পারবো। কিন্তু এখানে একটা শর্ত আছে, এই শর্ত হচ্ছে এটা তখনই কাজ করবে, এই পুরা সূত্রটা তখনই কাজ করবে যখন কেন্দ্রীয় পরমাণু একটা আছে। কেন্দ্রীয় পরমাণুর যে সংখ্যাটা সে সংখ্যা যদি একটা হয় তখন শুধুমাত্র ওই কেসের জন্য এক্স বের করা যাবে। যেখানে এক্স মানে কি হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ভি মানে কি, ভি মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন, সহজ ভাষায় বলি এটা দ্বারা বোঝাবে হচ্ছে লাস্ট শেলের ইলেকট্রন সংখ্যা, লাস্ট শেলের ইলেকট্রন বোঝাবে ভি দ্বারা। ঠিক আছে, এম দ্বারা কি বুঝাবে, এম দ্বারা বুঝাবে এক যোজী পরমাণু মানে কি যাদের যোজনী এক, যাদের যোজনী এক তাদের সংখ্যা, যাদের যোজনী এক তাদের সংখ্যাটা, যেমন ধরো তুমি ক্লোরিনকে এক ধরতে পারো যোজনী, তুমি হাইড্রোজেনের সংখ্যাটা ধরতে পারো, তুমি ফ্লোরিনের সংখ্যা ধরতে পারো, এদের যোজনী কিন্তু এক। একটা যৌগের ভিতরে ওদের মোট পরিমাণটা কত, ওরা কয়টা আছে, সেই ভ্যালুটাকে আমরা বলবো এম এর ভ্যালু। যেমন বুঝাই বলি, ধরো তুমি কাজ করতেছো আমার PCl3 নিয়ে, তাহলে এখানে মোট ক্লোরিন কয়টা আছে 3টা, এই জন্য সিএল মানে এম এর ভ্যালু কত হবে 3। বুঝতে পারছি? আচ্ছা আবার সামনের দিকে যাই, সি তে ক্যাটায়নের চার্জ, এ তে অ্যানায়নের চার্জ। ঠিক আছে, এবার যখন সলভ করবা তখন যদি আমার এখানে 2 আসে, এক্স এর ভ্যালু 2 আসে, সংকলন হবে sp সরলরৈখিক। যদি 3 আসে এক্স এর ভ্যালু সলভ করে sp2, কারণ মোট দেখো একটা এস আর দুইটা পি মিলে মোট অরবিটাল কয়টা হয় 3টা। ওই যে ক্লাসে ফার্স্ট স্টার্টে কিন্তু এটা বলছিলাম, রাইট? আবার তাহলে দেখো তো কত হয়, সমতলীয় ত্রিকোণাকার হয়ে যায়। ঠিক আছে, আবার এখানে কাজ করো, 4টা হইছে, একটা এস 3টা পি, তাহলে সংকলন কত হবে বলতো sp3। ঠিক আছে, আবার একটা চতুষ্ফলকীয় 5টা sp3d, ত্রিকোণাকীয় দ্বিপিরামিড হয়ে গেছে, এখানের মধ্যে 6টা হয়ে গেছে, তাহলে sp3d2 অষ্টতলকীয়, 7টা হয়ে গেছে sp3d3 হয়ে গেছে। ওকে, তাহলে এখন পরের পেজে যদি আমরা কিছু এক্সাম্পল করা শুরু করি তাহলে চলো একটু অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে
যে কোনো একটা তোমার ইচ্ছা মতো নাও। এখানে ধরো আমি CH4 নিয়ে কাজ করতে চাই, তাও হবে। এখানে দেখো এক্স এর ভ্যালু কত, আগে দেখো কার্বন কেন্দ্রীয় পরমাণু ওর আছে 2 আর কত 4, 2 আর 4 আছে। তাহলে এখন দেখো তো ভাই 2 আর 4 লিখলাম আমি এখানে। তাহলে এখন ও লাস্ট শেলে তার কয়টা ইলেকট্রন আছে, লাস্ট শেলে 4টা ইলেকট্রন আছে, লিখলাম 4। ঠিক আছে, এখন পুরা যৌগটার ভিতরে কয়টা হাইড্রোজেন আছে, 4টা। যেহেতু চারটি হাইড্রোজেন আছে, এই জন্য আমার এম এর ভ্যালু হয়ে যাবে 4। এক যোজি কতগুলা সেটা, ঠিক আছে। আবার এখানে পুরা যৌগের কোনো চার্জ কি আছে, যেহেতু টোটাল যৌগের চার্জ হচ্ছে 0, যেহেতু চার্জ 0 এই জন্য ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটাই শূন্য হবে। ঠিক আছে, তাহলে ভ্যালু বসাই দাও এবার সুন্দর করে। তাহলে বলো এখানে এক্স এর ভ্যালু কত হচ্ছে, এখানে এক্স এর ভ্যালু কত হচ্ছে দেখো তো। এখানে এক্স এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে আলটিমেটলি হাফ। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 4 4। এখানে এম এর ভ্যালু কত বলতো 4, 4 + 4 - 0 + 0। তাহলে এখানে আলটিমেটলি 4 হয়ে গেছে। সংকরণ কত, sp3, সহজ হিসাব। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আবার একটু আননোন করি, কারণ এগুলো সবগুলো আমি করে আসছি আজকে ক্লাসে। আননোন কিছু একটা নাও, ধর এখানে xcf2 টা আছে। তাহলে এবার আমাকে বলো xcf2 এর ভিতর আমরা জেনন নিয়ে যখন আমি কাজ করতেছি, জেনন কিন্তু একটা নিষ্ক্রিয় মৌল। প্রথম কথা হচ্ছে ভাই নিষ্ক্রিয় মৌলগুলোর ভিতরে শুধুমাত্র জেনন যে আছে না, এই জেননটাই কিন্তু উচ্চ তড়িৎ ঋণাত্মক ফ্লোরিনের সাথে আলটিমেটলি 3 টাইপের যৌগ করতে পারে, xcf2, xcf4, xcf6। অন্য কেউ কিন্তু পারে না, মানে তুমি জেননের সাথে ক্লোরিন দিলে কিন্তু বিক্রিয়া হবে না। ঠিক আছে, খুব সাবধান এসব ব্যাপারে। ফ্লোরিনটা খুব উচ্চ তড়িৎ ঋণাত্মক আর জেননের আকার খুব বেশি প্লাস রেডিও অ্যাক্টিভ না, এই জন্য বিক্রিয়াটা হয়েছে, তাহলে হইতো না। ঠিক আছে, যাকগে সামনের দিকে যদি একটু যাই, এখন xcf2 যেহেতু জেননটা নিষ্ক্রিয় গ্যাস, যেহেতু ও হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, এই জন্য ওর কিন্তু বিন্যাস করার দরকারই নাই। সরাসরি বলো ওর লাস্ট শেল কয়টা আছে, ওর ভি বা লাস্ট শেলের ইলেকট্রন নাম্বারটা কত হবে, বাই ডিফল্ট 8 হয়ে যাবে, 8, তাই না। তাহলে এখন বলো ভাই xcf2, যেহেতু xcf2 তাহলে এখানে ফ্লোরিন কয়টা আছে, এখানে যেহেতু ফ্লোরিন 2টা আছে, 2টা এফ আছে, এই জন্য আলটিমেটলি কত হবে, এম এর ভ্যালু 2 হয়ে যাবে, তাই না, কারণ এক যোজি 2টা, সহজ হিসাব। পুরা যৌগের চার্জ আবারও 0, তাহলে যেহেতু আমার চার্জ যেটা আছে সেই চার্জটা 0, এই জন্য ক্যাটায়ন এবং অ্যানায়ন কত হয়ে যাবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়ে যাবে 0। তাহলে বলতো পুরাটা করলে আলটিমেটলি এক্স এর ভ্যালু কত আসতেছে, আলটিমেটলি এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে এখানটায় হাফ, নিয়ে নিলা হাফ। এবার দেখো কত ছিল সূত্র, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তাহলে ভ্যালু বসাও হাফ। বলো এখানে ভি এর ভ্যালু কত, 8, 8 কি ইংলিশে লিখবো 8। এবার বলো কত হয় এটা 2, তাহলে বসাও এখানে 2 মাইনাস 0 প্লাস 0। তাহলে সুন্দর করে ভ্যালু বসাও, কত হয় এখানে 5 হয়ে যায়, তাই না, কিন্তু প্লাস চিহ্ন। হ্যাঁ আচ্ছা, সুন্দর করে লিখে দিচ্ছি, এটা কিন্তু প্লাস চিহ্ন। হ্যাঁ ওকে, এখানে প্লাস চিহ্ন চলে আসছে, এখানে 5 চলে আসলে সংকরণ কি হয় বলতো, sp3d। একই ভাবে তুমি ইচ্ছা করলে xcf4 টা করতে পারো, তাহলে এখানে করে দেখো তো কি আসে। তাহলে এখানে সরাসরি x বের করতেছি, বলো এখানে x নিলাম, হাফ নিচে ফার্স্টে সূত্রের হাফ। এবার ওর লাস্ট শেলে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসই, লাস্ট শেলে তো 8টাই থাকবে, তাই না, সো লিখলাম 8। কিন্তু এবার m এর ভ্যালু কত হয়ে গেছে, 4টা, কিন্তু কারণ 4টা ফ্লোরিন, খেয়াল করো কিন্তু ভাই এখানে কিন্তু 4টা ফ্লোরিন আছে, যেহেতু 4টা ফ্লোরিন সো এম এর ভ্যালু কিন্তু এখানে 4 হয়ে যাবে। তাহলে এখানে বসাও 4 প্লাস কত মাইনাস 0 প্লাস 0, এখানে ভ্যালু বসায় দাও 6, সংকলন আসবে sp3d2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এরকম ভাবে একটু শর্টকাটে তুমি করতে পারবা। একইভাবে xcf6 যদি বের করো তাহলে এটাও কিন্তু বের করা যাবে, এবং তখন কি হবে হাফ 8 প্লাস কত 6, কারণ 6টা আছে, 6টা হওয়ার কারণে ওর এম এর ভ্যালু 6 আসবে। ঠিক আছে, মাইনাস 0 প্লাস 0 কেন, কারণ চার্জ 0, তো সংকলন হবে কত sp3d3, এরকম বিষয়টা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার এই পর্যন্ত যখন আমি কাজ করে ফেলছি, তাহলে পরের পেজে কাজ করব, তখন কি হয়েছে এবার, এখানটার ভিতরে আমরা দ্বিযোজী পরমাণুর জন্য কাজ করব। বাট মনে রাখতে হবে আমার কিন্তু লাগতো একযোজী পরমাণু, দ্বিযোজী দিয়ে আমার কোনো কাজ কিন্তু নাই। দেখো ভাই তুমি সালফার ডাইঅক্সাইড নিয়ে কাজ করতেছো, তাহলে বলো এখানে কেন্দ্রীয় পরমাণুটা কে, সালফার। তাহলে এখন দেখো ভাই এই যে সালফারটা আছে, এই সালফারটার ভিতরে ভাঙলে কি পাই, 2 8 6, তাহলে ওর লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে, 6টা। তাহলে অবশ্যই আমার ভি এর ভ্যালু কত আছে 6, কারণ লাস্ট শেলে 6টা আছে। এখন এখানে কোনো একযোজী কিন্তু নাই, কোনো একযোজী পরমাণু কিন্তু নেই, এই জন্য আমার এম এর ভ্যালু কত হয়ে যাবে 0। ঠিক আছে, আবার টোটাল যৌগের চার্জও কিন্তু 0। ঠিক আছে, টোটাল যৌগ কিন্তু কি চার্জ নেই, কোনো চার্জ নেই, তাহলে আলটিমেটলি আমার ক্যাটায়ন এবং অ্যানায়নের ভ্যালু কত হয়ে যায় 0। সো পুরোটা সলভ করলে আমার এক্স এর ভ্যালু কত আসবে হাফ, এখানে কত ভি প্লাস এম এর ভ্যালু 0 মাইনাস 0 প্লাস 0, সো করলে কত হবে 3, সংকলন চলে আসবে sp2। ঠিক আছে, আচ্ছা
এখন দেখো ভাই এখানে পরে পার্টুকুর মধ্যে কাজ করতেছি, XCO3 চলে আসছে। তাহলে আমাকে বলো তো ভাই, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস তাহলে অবশ্যই ভি এর ভ্যালু কত হবে 8, আগের পেজে পড়ে আসছি। আবার যেহেতু হচ্ছে কোনো একযোজি নাই তাহলে এম এর ভ্যালু কত 0, মাত্র পড়ে আসছি। আবার তাহলে বলো তো ভাই এখানে চার্জ 0, তাহলে ক্যাটায়ন অ্যানায়ন আবারও কি হবে 0 হয়ে যাবে। তাহলে বলো তো ভাই পুরোটার মধ্যে আমার এইচ এর ভ্যালু কত আসতেছে হাফ, এখানে কত আসবে 8 প্লাস 0 মাইনাস 0 প্লাস 0, ফলে 4 আসবে, সংকরণ হয়ে যাবে sp3। সহজ হিসাব, ঠিক আছে। লাস্ট বারের মতো একটা করে দিব, সেটা হচ্ছে এই যে SO3 এরটা, SO3 এরটা কত হয়েছে দেখো তো ভাই, একই ভাবে কাজ করো। এই SO3 এটার ভিতরে সালফার আছে আবারও, তাহলে কত হবে 2 8 6, তাহলে ভি এর ভ্যালু হয়ে যাবে এই সরি ভি এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 6, ভি এর ভ্যালু এখানে হয়ে যাবে হচ্ছে 6। এরপর এখানে এম, কোনো একযোজি কিন্তু নাই, বারবার বলতেছি অক্সিজেন কিন্তু দ্বিযোজি, ওকে কিন্তু দুইটা একযোজি হিসেবে কাউন্ট করা যাবে না, ঠিক আছে। একযোজি যারা যেমন ক্লোরিন, হাইড্রোজেন, ক্লোরিন, ওদের সংখ্যা কি এম নিতে হবে, ঠিক আছে। তাহলে শেষ পর্যন্ত তুমি এম এর ভ্যালু কত পাচ্ছ 0। এবার দেখো তো ভাই ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ কত হয়ে যায় বলতো 0, সো আলটিমেটলি এক্স এর ভ্যালু কত হয়ে যাবে হাফ, এরপর কত বলতো 6 প্লাস 0 মাইনাস 0 প্লাস 0, সেখানে চলে আসবে 3, সংকলন হয়ে যাবে sp2। এই হচ্ছে আমার বেসিক ব্যাপারটা আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে এখানে মধ্যে কি রুল পাচ্ছি দেখেন। এবার এখানে দুইটা মিক্সচার চলে আসছে, এই জিনিসটা বোঝা খুবই সহজ। যেমন দেখো কার্বন নিয়ে কাজ করব, এখানে হচ্ছে 2 আর 4, তাহলে অবশ্যই ভি এর ভ্যালু 4 হয়ে যাবে। আবার এখানে দুইটা ক্লোরিন আছে, যেহেতু দুইটা ক্লোরিন তাহলে এখানে এম এর ভ্যালু কিন্তু এবার 2 আসবে, কিন্তু এখানে টোটাল চার্জ আবারও 0, সো যেহেতু কি হবে ক্যাটায়ন এবং অ্যানায়ন শূন্য হবে, কেন, কারণ চার্জহীন। লিখে দিচ্ছি এখানে অবশ্যই সে কি, অবশ্যই সে কিন্তু চার্জহীন, কোনো চার্জ নাই। তাহলে এইখানে এক্স এর ভ্যালু কত আসতেছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে ভাই এক্স এর ভ্যালু যেটা সেটা আসতেছে কত, এক্স এর ভ্যালু আসতেছে হাফ 4 প্লাস 2 মাইনাস 0 প্লাস 0, সো সলভ করলে আসবে 3, সংকলন হয়ে যাবে sp2। একইভাবে তুমি xcf2 টাও করতে পারো, করে দেখো, যেহেতু জেনন সো বাইডা ওয়ে ভি এর ভ্যালু হয়ে যাবে 8, ঠিক আছে। তারপর দেখো দুইটা ফ্লোরিন আছে, এই জন্য আমার এম এর ভ্যালু কত হয়ে যাবে 2, ক্যাটায়ন এবং অ্যানায়ন চার্জ আবারও 0, কারণ কি চার্জ নাই। তাহলে আলটিমেটলি ভাই এইচ এর ভ্যালু সরি এক্স এর ভ্যালু কত আসতেছে, এক্স এর ভ্যালু আসতেছে এখানে কত আসতেছে হচ্ছে হাফ, এখানে চলে আসবে 8 প্লাস 2 মাইনাস 0 প্লাস 0, এখানে কত আসবে 5, সংকলন হয়ে যাবে কত sp3d এরকম। তাহলে এবার POCl3 টা তোমরা একটু করে ফেলো ঠান্ডা মাথায়, কত হবে এটা, তাহলে এখানের মধ্যে ফসফরাস ছিল, তাহলে কত আসবে 2 8 5, তাহলে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখন দেখো তো ভাই তিনটা ক্লোরিন, সো এম এর ভ্যালু কত হয়ে যাবে 3। অপর দিকে এখানের মধ্যে কি আছে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ হচ্ছে 0, সো আলটিমেটলি এক্স এর ভ্যালু কত হয়ে যাবে হাফ, এখানে কত বলতো 5 প্লাস 3 মাইনাস 0 প্লাস 0, ফলে এখানে 4 হয়ে যাবে, সংকলন হচ্ছে sp3। সহজ হিসাব, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা কাজ করে ফেলছি। এবার যদি আমরা পরের পেজে যাই তাহলে কি পাচ্ছি, এবার আমরা এতক্ষণ পর্যন্ত যে বলে আসছি ভাই ক্যাটায়ন অ্যানায়ন 0 0 0, এবার ওখানে একটু চার্ট চলে আসছে। চলো এবার NH4+ নিয়ে কাজ করি। কেন্দ্রীয় পরমাণু অ্যাজ ইউজুয়াল নাইট্রোজেনই আছে 2 আর 5, তাহলে ভি এর ভ্যালু কত হবে 5 হবে। এবার চারটা হাইড্রোজেন, তাহলে অবশ্যই আমার এম এর ভ্যালু কত হয়ে যাবে 4, কিন্তু এবার কিন্তু প্লাস চার্জটা আছে, সো এখন কিন্তু ক্যাটায়নের চার্জ কত 1, আর যেহেতু কোনো মাইনাস নাই তাহলে অ্যানায়ন কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল 0। এবার পুরোটা বসাও, কত আসে, এক্স এর ভ্যালু কত হয় হাফ ভি দিলাম 5 প্লাস এম দিলাম এটা মাইনাস সি বসালাম এটা প্লাস 0, তাহলে ভ্যালুটা বসায় দাও, চলে আসবে কত 4, তাহলে সংকলন কত sp3, ঠিক আছে। একইভাবে CH3+ করে ফেলো। তাহলে বলো কার্বন নিয়ে কাজ করতেছি, কার্বন কত বলো তো 2 আর 4, তাহলে এখানে ভি এর ভ্যালু কত 4। এরপর এখানে তিনটা হাইড্রোজেন, তাহলে অবশ্যই এখানে এম এর ভ্যালু কত বলতো 3, আর এখানে ভিতরে যেহেতু প্লাস চার্জ তাহলে অবশ্যই এখানটার ভিতরে কত হবে বলতো, ক্যাটায়নের ভ্যালু হবে 1, অ্যানায়নের ভ্যালু হবে 0। এবার এখানটার ভিতরে যখন কাজ করব তখন এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে হাফ, এরপরে কত 4 প্লাস 3 মাইনাস 1 প্লাস 0, তাহলে করলে কত আসবে বলতো, এখানে 3 চলে আসবে, তাহলে সংকলন কত হবে sp2। এই পর্যন্ত চলে আসছি, তাহলে পরেরটার মধ্যে কাজ করব। এবার দেখো কি আছে এখানে H3O+ আছে, তাহলে এবার বলতো ভাই কি হবে, এখানে অক্সিজেনের মধ্যে 2 আর 6, তাহলে এখানে বি এর ভ্যালু কত 6, এম এর ভ্যালু কত 3, কারণ কি তিনটা হাইড্রোজেন, ওকে। আবার দেখো ভাই এখানে ভিতর ক্যাটায়ন যেহেতু প্লাস চার্জ, সো সি এর ভ্যালু কত হবে 1, সো আবার দেখো তো ভাই এখানে কি হচ্ছে, অ্যানায়নের ভ্যালু আসতেছে 0, সো আলটিমেটলি এক্স এর ভ্যালু কত হাফ, কত এখানে 6 প্লাস 3 মাইনাস 1 প্লাস 0, সো আলটিমেটলি 4 আসবে, সংকলন হয়ে যাবে sp3। এই হচ্ছে আমার বেসিক ব্যাপারটা, ঠিক আছে। পরে পেয়ে যখন কাজ করব তাহলে এবার অ্যানায়ন নিয়ে কাজ করা উচিত, ওটা এখানে চলে আসছে। এবার দেখো তো ভাই
কার্বন লবণ চলে আসছে, তাহলে কার্বনের মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন 2 আর 4, সো ভি এর ভ্যালু কত 4। ওকে, কোনো একযোজি কিন্তু নাই, এজন্য এম এর ভ্যালু কত 0। কারণ কি, কারণ এর ভিতরে কিন্তু কোনো একযোজি নেই। ভালো করে এম এর ভ্যালুটা মনে রেখো ভাই, ভুল কিন্তু এম এর ভ্যালুতেই যায়। ঠিক আছে, এবার দেখো ভাই পরেরটার মধ্যে, এখানের মধ্যে যেহেতু হচ্ছে মাইনাস আয়ন, তাহলে এখানে কিন্তু অ্যানায়নের ভ্যালু হয়ে যাবে 2, শুধু 2 কিন্তু, শুধু সংখ্যাটা। ঠিক আছে, আর যেহেতু কি কোনো ক্যাটায়ন নাই, তো এখানের মধ্যে সি এর ভ্যালু কিন্তু 0 হবে। সো ভ্যালু বসায় দাও, কত হয় এটা এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু হবে হাফ, তারপর কত, দেখো এখানে 4 আছে, তাহলে 4 প্লাস 0 মাইনাস 0 প্লাস কত 2, তাহলে বসায় দাও, এখানে হবে কত 3, সংকরণ হয়ে যাবে sp2। একইভাবে তুমি সালফেটটা করে ফেলতে পারবা, তাহলে সালফেটের জন্য কত আসে দেখো তো, সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু 2 8 6, তাহলে ভি এর ভ্যালু কত 6। আজকে ক্লাসে অনেকবার করছি, একযোজি নাই কোনো, এম এর ভ্যালু কত 0। আবার দেখো তো ভাই এখানটার ভিতরে কি হইছে, এখানটার ভিতরে যখন তুমি কাজ করছো তখন আবারও কি হইছে, ক্যাটায়ন কিন্তু নাই তাই 0, অ্যানায়ন কিন্তু দুইটা তাই 2। তাহলে এবার ভ্যালু বসায় দাও তো ভাইয়া, তাহলে এক্স এর ভ্যালু কত হইলো হাফ, এরপরে কত বলতো, এখানে 6 প্লাস 0 মাইনাস 0 প্লাস 2, তাহলে এখানে চলে আসবে কত 4, সংকরণ কত হবে বলতো sp3। সহজ হিসাব। ঠিক আছে, তো এখন এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো একটু পারতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন অ্যানায়ন থেকে শুরু করে সবগুলো নিয়ে আমরা কাজ করছি। এবার তাহলে চলো আমরা এখানে একটু সামনে দিয়ে কিছু কোশ্চেন সলভ করে ফেলি। কি বলছে, হীরক ও গ্রাফাইট হলো কার্বন মৌলের ভিন্ন রূপভেদ, এদের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়। সত্য নয় বলছে মানে ভুল চাইছে। উভয় কার্বনের মৌল দ্বারা গঠিত, সত্য, তার মানে এটা হবে না। হীরক এবং গ্রাফাইটের মধ্যে কার্বন পরমাণু সংকরণ যথাক্রমে sp3 এবং sp2। দেখো ভাই আমরা কিন্তু আগেও বলছিলাম যে ও হচ্ছে sp3 আর ও হচ্ছে sp2। ঠিক আছে, কিন্তু আমরা আগেও পড়ে আসছি, সো অ্যানসার মিলছে, কোনো সমস্যা নাই। এখানে কি বলছিলাম, উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন, কথা সত্য। উভয়ের তাপ দহন ক্ষমতা একই, এটা হচ্ছে কি ভুল। কেন এটা ভুল বলো তো ভাই, কারণ দেখো আমার হীরক যে আছে, এই হীরকের কাছে কিন্তু কি নাই, কোনো মুক্ত ইলেকট্রন নেই। কিন্তু অপর দিকে গ্রাফাইট যে আছে, সেই গ্রাফাইটের কাছে বলো তো কি আছে, সেই গ্রাফাইটের কাছে কিন্তু হচ্ছে মুক্ত ইলেকট্রন আছে, আছে। সো ও কিন্তু আমার বিদ্যুৎ মানে বিদ্যুৎ এবং তাপ পরিবহন করতে পারে। ঠিক আছে, এই গ্রাফাইটটা, কিন্তু হীরক কিন্তু পারে না। সো অবশ্যই এটা একটা ভুল কথা। ঠিক আছে, তো এই জন্য এটাই অ্যান্সার হবে, কারণ কোয়েশ্চেন কিন্তু ভুলই চাইছে, সত্য নয়, মানে মিথ্যা কোনটা সেটাই চাইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরেরটার মধ্যে কাজ করব। এবার কি হয়েছে, নিচে কোনটা sp3d সংকরণ, তাহলে এবার তোমরা আমাকে বলো তো ভাই এখানে কি আছে বলতো, এই যে পি সিএল 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 ছিল, তাহলে বলতো লোন পেয়ার কয়টা, একটা। বন্ড পেয়ার কয়টা বলতো, তিনটা। তাহলে বন্ড পেয়ার তো না, অ্যাকচুয়ালি হচ্ছে সিগমা বন্ধন কয়টা, তিনটা। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলতো ভাই সিগমা যদি তিনটা হয়, তাহলে বলতো এখানে আলটিমেটলি হাইব্রিডাইজেশন কয়টা আসতেছে, হাইব্রিড আসতেছে হচ্ছে আমার 3+1 মানে হচ্ছে 4, সংকরণ আসবে sp3, তাই না। আইবা করে ফেলো ভাই pCl5, তাহলে এখন বলো pCl5 নিয়ে কাজ করে ফেলো, একই ভাবে সিএল 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 এরকম চলে আসছে। তাহলে বলতো ভাই এখানে সিগমা কয়টা আসলো, 5টা, লোন পেয়ার হচ্ছে 0। তাহলে আলটিমেটলি বলতো হাইব্রিড কত আসতেছে, হাইব্রিড আসতেছে কত, আসতেছে 5+0 মানে 5, সংকরণ হয়ে যাবে sp3d। এটা কিন্তু কোশ্চেনে চাইছিল। ঠিক আছে, সো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে আর কি। ঠিক আছে, ভাইগুলো তুমি করে দেখতে পারো, ইচ্ছা করলে অ্যান্সার বের করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে যখন তুমি কাজ করবা তখন একইভাবে করে দেখো, সেম জিনিসটাই আসবে। ওকে, আচ্ছা তো এখন মেইন কাহিনী হচ্ছে ভাই, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, কেউ যদি চাও তুমি ইচ্ছা করে কিন্তু এগুলাও চাইলে শর্টকাটটা দিয়ে মাত্র যে এক্সপোর্ট স্টোরিতে বের করা যাবে। যেমন দেখো তুমি pCl5 এর ভিতরে আলটিমেটলি ফসফরাস, তার মানে 2 8 5 হইছে, তার মানে এখানে ভি এর ভ্যালু কিন্তু কত 5, তো এখানে এম এর ভ্যালু কত 5, কারণ কি 5টা ক্লোরিন আছে। আবার এখানে মোট চার্জ কত 0, সো ক্যাটায়ন অ্যানায়ন শূন্য হবে। সো তুমি যদি এক্স দিয়ে বের করতা তাহলে কত আসতো, 5+5 -0 +0, সো সংকরণ কিন্তু এখানে 5 আসবে, সংকরণ হয়ে যাবে sp3d। সো এমনিও কিন্তু অ্যান্সার মিলবে। ঠিক আছে, তো তোমার যেটা ভালো লাগে তুমি ওটা দিয়ে করো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেটা দিয়ে করতে চাও করলে অ্যান্সার মিলে যাবে। ওকে, তো এটা যদি করো একইভাবে যদি সলভ করো, তাহলে তুমি দেখবা ওর ভি এর ভ্যালু আসবে 8, এখানে 6টা ফ্লোরিন, তাহলে কত আসবে, তাহলে এখানে হচ্ছে এম এর ভ্যালু আসবে হচ্ছে 6। একইভাবে যদি তুমি করো ক্যাটায়ন অ্যানায়ন আসবে কত, 0 আসবে। সো আলটিমেটলি এক্স এর ভ্যালু সলভ করলে কত হয়, হাফ 6+8 -0 +0, সো আলটিমেটলি আসবে 7, সংকরণ হয়ে যাবে sp3d3। এই হচ্ছে বেসিক অবস্থা আর কি। ঠিক আছে, সো এই আর কি আমাদের পুরো জিনিসটা। তো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে এখানে কি পাচ্ছি পরের কোশ্চেনে, sp3d2 এর সংকরণ বিশিষ্ট যৌগ কোনটি, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখন দেখো তো ভাই sp3d2 চাইছে, তো চলো একটু বের করে ফেলি। এখানে এখানে xCF2 আসছে, তাহলে এবার তোমাদের চিরপরিচিত হচ্ছে ওই এক্সটা দিয়েই করি আমি, ব্যাপারটা সহজ হবে। তাহলে ভি এর ভ্যালু কত, এখানে 8, এখানে কত 4টা ফ্লোরিন, তাই এখানে এম এর ভ্যালু কত 4।
আবার এখানে ক্যাটায়ন আয়ন কত হবে? শূন্য হবে। তাহলে আমাকে বলো তো এক্স এর ভ্যালু কত আসলো? এক্স এর ভ্যালু হয়ে গেল কত? 8 প্লাস 4 মাইনাস 0 প্লাস 0, ঠিক আছে? তো এখন হচ্ছে 6 চলে আসবে। তো সংকরণ কত হয়ে যাবে? সংকরণ হয়ে যাবে হচ্ছে আলটিমেটলি sp3d2 চলে আসছে, ঠিক আছে? এখানে তো একটু কাজ করো, তাহলে এটা হচ্ছে হইছে। পরেরটার মধ্যে কাজ করো, সালফারের ভিতর কি হইছে? 2 8 6 হইছে। তাহলে এখানে আলটিমেটলি 6টা ফ্লোরিন, সো আমার এম এর ভ্যালু কিন্তু 6 আসবে, আর ভি এর ভ্যালু তো এখানে 6 পাইছি আমরা, তাই না? আর এখানে ক্যাটায়ন আয়ন আবারও কত? শূন্য। তাহলে এখানে কত আসতেছে বলো তো? এখানে যদি ভালো মতন কাজ করি তাহলে আলটিমেটলি কি পাচ্ছি? আলটিমেটলি আমি পাচ্ছি এখানটার ভিতরে আহ এখানে ভিতরে যখন কাজ করতেছি তাহলে এখানে কি আসতেছে? এখানে এক্স এর যে ভ্যালুটা আসতেছে, এক্স এর ভ্যালুটা আসতেছে হাফ। এখানে কত? 6 প্লাস 6 মাইনাস 0 প্লাস 0, সো আলটিমেটলি 6 আসবে। সংকলন আবারও কত হয়ে যাবে? sp3d2 হয়ে যাচ্ছে। তাহলে আবার যদি IF7 নিয়ে কাজ করি তাহলে কত হচ্ছে এখানে? IF7 নিয়ে যদি কাজ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? এখানে হচ্ছে আই এর ভ্যালুর জন্য ভি এর ভ্যালু আসবে 7, কারণ হ্যালোজেন। এখানে ফ্লোরিন কয়টা? ফ্লোরিন আছে 7টা। সো এখানে এই এম এর ভ্যালু কত আসবে? 7। সো আলটিমেটলি এখানে কি হচ্ছে? আলটিমেটলি এখানে এই সি আর এ এর ভ্যালু কিন্তু 0 আসতেছে। সো এখানে কিন্তু এক্স এর ভ্যালু কত? হাফ। এখানে কত? 7 প্লাস 7 মাইনাস 0 প্লাস 0, সো এখানে 7 আসবে। সংকলন হয়ে যাবে sp3d3। তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত চলে আসছি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন ভাই, এখানে কিন্তু 1 আর 2 নাম্বারটা কিন্তু ঠিক আছে, কিন্তু 3 নাম্বারটা কিন্তু আবার sp3d3 চলে আসছে। তাহলে সবগুলা কি হবে? অ্যান্সার হচ্ছে না, সবগুলা কিন্তু হবে না। এটা কি হবে? এটাও কিন্তু হবে না। তাহলে অ্যান্সার যখন তোমরা দাগাবা তখন হয় তোমরা যদি অ্যান্সার দাগাও, আইদার তোমরা অ্যান্সার দাগাবাই না, আর যদি দাগাও তাহলে এ আর বির মধ্যে দাগাই দিয়ে চলে আসবা, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি বেসিক ব্যাপারটা। ওকে, তো আমরা মোটামুটি সংকলনের মোটামুটি সবকিছু পড়ে ফেলছি আজকে ক্লাসে। সো এই হচ্ছে আর কি পুরো লেকচারটা। যতটুকু সম্ভব তোমাদের ততটা ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি। একটু ভালো করে করবা, ভালো করে দেখবা, কারণ এটা হচ্ছে এই চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তো নেক্সট লেকচারে আবার দেখা হবে, ভালো থাকো।